নার্সিং, বিশেষ করে যারা মেয়েরা আছো নার্সিং পেতে হবে, প্যারামেডিক্যাল কোর্সে পেতে হবে, বা অনেকেই আছো জেনারেল লাইনে পড়বে, পড়ে পিএইচডি করবে, লেকচারার হবে, তাই তো? আমরা এই স্বপ্ন কিন্তু বুকে নিয়ে বাঁচছি। তো এই স্বপ্ন দেখা আর এই স্বপ্ন সফল হওয়া বা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওকে, স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন সফল হয় না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা স্বপ্ন দেখি, লাস্টে গিয়ে অ্যাট দ্য এন্ড আমরা স্বপ্নটাকে সফল করতে পারি না। কেন আমরা স্বপ্নটাকে সফল করতে পারি না? তার কারণ আমরা ইনডিসিপ্লিন থাকি, আমরা কম পরিশ্রম করি, আমরা সঠিক স্ট্র্যাটেজি মেনে পড়ি না। ওকে, তো আমরা যদি আমাদের যে স্বপ্নগুলো আছে, যে স্বপ্নগুলোকে নিয়ে বুকে নিয়ে আমরা বাঁচছি, যে স্বপ্নগুলো আমরা দেখছি, সেই স্বপ্নগুলোকে যদি সার্থক করতে হয় তাহলে কিছু ছোট ডিসিপ্লিন মেনে চলতে হবে। কি ছোট ডিসিপ্লিন আমরা মেনে চলবো? যে হ্যাঁ, আমরা যখন কোনো একটা টপিকস পড়বো বা স্যার যখন কোনো একটা চ্যাপ্টার পড়াবেন, সে আমি পড়াই বা যে কোনো টিচার পড়াক না কেন, তোমরা কি করবে? প্রত্যেকটা টপিক মন দিয়ে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে স্যারেদের জিজ্ঞেস করবে, এবং যে চ্যাপ্টারটা তোমরা পড়লে বা যে সাবজেক্টের যে চ্যাপ্টারটা পড়লে তোমরা কি করবে? বাড়ি গিয়ে সেটাকে বারবার রিভিশন করবে। বাড়ি গিয়ে কিন্তু একবার দেখবে, বাড়ি গিয়ে যদি তোমরা না দেখো তাহলে যেটা সমস্যা হবে, তোমরা কিন্তু জিনিসটা ভুলে যাবে। আবার পরের দিন সেই স্যারের কাছে যখন পড়তে যাবে তখন আবার সেই বিষয়টা একবার রিভিশন মারবে, মেরে তারপরে তোমরা কি করবে? আবার সেই স্যারের কাছে পড়তে বসবে। তাহলে দেখবে টোটাল পড়াটা তোমার তৈরি হয়ে যাবে, তোমাকে আলাদা করে কিছু খাটতে লাগবে না। আর আমি যেটা করব সেটা হচ্ছে, যখন আমি যে চ্যাপ্টার পড়াই সেই চ্যাপ্টার থেকে এই বছর এইচএসে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। এবং তোমরা যদি দেখে থাকো যে এইচএসে প্রত্যেক বছর নতুন কোশ্চেন আসে, প্রত্যেক বছর নতুন কোশ্চেন আসে, তো আমি তোমাদের কথা মাথায় রেখে আমি প্রত্যেক বছর নতুন নতুন কোশ্চেন করাই, যেইগুলো আগের এইচএসে আসেনি, আগের এইচএস এর পরীক্ষায় দেয়নি, প্রিভিয়াস ইয়ারে দেয়নি, এবং এবছরও আমার এসছে। এবছরও আমি কিছু অঙ্ক করিয়েছি বা কিছু কোশ্চেন আমি দিয়েছি, এবং আমাদের মানে আমার যে স্টুডেন্টরা আছে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কমন পেয়েছে, এবং সেই কোশ্চেনগুলো আগের এইচএস পরীক্ষায় কিন্তু তোমাদের আসেনি। ওকে, তো দেখি রুম্পা দাস, রুম্পা কোথা থেকে জয়েন করেছো? কোথায় তোমার বাড়ি? কোথায় রুম্পা? সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার কোথায়? গঙ্গাসাগর। আচ্ছা, অনেক দূর। আকাশ পুরকাইত, আকাশ তুমি কোন কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট আকাশ? আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরভ ব্যানার্জি, সৌরভ ব্যানার্জি আছো? সৌরভ ব্যানার্জি, সন্দীপ কুমার মাঝি, সৌরভ। পুরুলিয়া থেকে। সৌরভ কোথা থেকে? স্যার পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে, আচ্ছা, আরো অনেক দূর। সন্দীপ, সন্দীপ মাঝি? হ্যাঁ স্যার, আমি পুরুলিয়া থেকে স্যার। ও, পুরুলিয়া থেকে। তোমরা আমার ভিডিও আগে দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। ভালো লেগেছে? মন থেকে বলবে, স্যারকে খুশি করার জন্য বলতে হবে না। খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে দ্রবণ। আচ্ছা দেখো, আমাদের অ্যাপে কিন্তু একটা নতুন বিষয় যুক্ত করা হয়েছে, সেটা কি বলতো? এই মাইক। এই মাইক, তোমরা কত দূরে বসে আছো আমি কোথায় আছি, কিন্তু মাইকের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আমি সরাসরি কানেক্ট করতে পারছি, সরাসরি কথা বলতে পারছি। দেখো, মাইকটা আমাদের এক ধাক্কায় আমাদের মধ্যে দূরত্ব কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, তাই না? তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আমার বলার আছে, আমি যখন পড়াবো আমি মাইকটা অনই রাখছি, ওকে? কিন্তু তোমরা কিন্তু কেউ কথা বলবে না। আমি যখন জিজ্ঞেস করব তোমরা বুঝতে পেরেছো, এক এক করে হাত তুলবে, তখন আমি কিন্তু তোমাদের জিজ্ঞেস করব যে কে বুঝতে পারোনি। ওকে, আচ্ছা, সৌরভ ব্যানার্জি হাত তুলেছে। সৌরভ ব্যানার্জি কোথা থেকে? স্যার পুরুলিয়া থেকে। পুরুলিয়া। পলি রাউত, পলি রাউত? স্যার উত্তর 24 পরগনা থেকে। আমার নাম অপরিজিৎ রাউত স্যার। আরে পলি লেখা আছে, ওটা মায়ের নাম লেখা আছে স্যার। আমি কি করে বুঝতে পারিনি। আচ্ছা, তুমি কোথা থেকে? উত্তর 24 পরগনা থেকে স্যার। উত্তর 24 পরগনা থেকে, আচ্ছা। আমি আপনাকে ফোন করেছিলাম স্যার যে অর্গানিক কেমিস্ট্রি কিভাবে ভালো করব, তখন আপনি আমাকে যে টিপস গুলো দিয়েছিলেন, ফোন করেছিলাম। হ্যাঁ, তোমার কি কাজে লেগেছিল? তুমি কি ওইভাবে প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ স্যার, করছি তো সেইভাবেই চেষ্টা। আচ্ছা,
ঠিক আছে, আমি তো অর্গানিক এখানে পড়াবো না, আমি অর্গানিক তোমাদের দেবু স্যার দেখবে, দেবো। ঠিক আছে, আমি অন্যগুলো দেখবো। আর স্যার, তাছাড়া স্যার, এমনি হাত তুলেছে, হাত আমার তুলে অর্গানিকের একটু ভিডিও নামানো তোমরা ইউটিউবে পাবে, আমাদের তো ইউটিউবে আসবেই। হ্যালো আচ্ছা, ঠিক চলো আছে। আমরা চ্যাপ্টারটা, আর কেউ আছে? চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যালো, স্যার? কে? স্যার আমি সাব্বির বলছিলাম, আচ্ছা, কোথা দিয়ে? মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ। ঠিক আছে সাবির, পরীক্ষা কেমন হয়েছে সাবির, কেমন আছো? স্যার বলছিলাম যে 11 পুরো বরবাদ, 12 যা মানে যেখানে একটু 11 এর লাগবে একটু মানে ঠিক বলে আছে দিলে ঠিক ভালো আছে হবে। ঠিক আছে, ওকে, আমি পড়তা পড়তা বলে দেবো। আজকের 11-এর জিনিস কিছু লাগবে না, যেটুকুনি লাগবে আমি করিয়ে দেবো। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলছি কি স্যার, আমাদের এই যে সলিউশন যে চ্যাপ্টারটা, ওটা কি পুরো মাস ধরে হবে? হ্যাঁ, পুরো মাস ধরে বলতে 5th এপ্রিল অবধি হবে, তারপরেই দেবু স্যার ঢুকে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, পুরো মাস তো আর নেই। আজকে ধরো কত তারিখ? আজকে আজকে 22 তারিখ। 22 তারিখ। 22 তারিখ, তো এই 5 22 তারিখ, হ্যাঁ। 5th এপ্রিলের মধ্যে দেবু স্যার ঢুকে যাবেন। ওকে। ওকে, তো আমি শুরু করি, তোমরা এবার একটু তোমরা একটু চুপ করো। ওকে, মাইকটা কি বন্ধ রাখছি আমি? হ্যাঁ, মাইকটা আমি একটু বন্ধ রাখছি, তারপর আমি আবার মাইক চালু করব। আচ্ছা, চলো আজকে যে চ্যাপ্টারটা পড়বো, আচ্ছা ইংলিশ ভার্সনে আমি একটু ট্রাই করব। ওকে, বলতে বলতে যাব, ঠিক আছে। আর আমরা আজকে দ্রবণ চ্যাপ্টার পড়বো। দেখো, আমাদের কেমিস্ট্রিতে 3টে ব্রাঞ্চ আছে: ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক থেকে আসবে 28 নাম্বার, ইনঅর্গানিক থেকে আসবে 19 নাম্বার, আর ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসবে তোমাদের 23 নাম্বার। এই দ্রবণটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যেই পড়ে। ওকে, চলো নেক্সট। দেখো, আমাদের আগুন ব্যাচ 2K 24 25 ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের ডেমো ক্লাস। এই ক্লাসটা ইউটিউবে ফ্রি আসবে। যারা ইউটিউবে দেখছো তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি ভালো লাগে আমাদের এই আগুন 2K 24 25 ব্যাচটা কিনে নাও। আমরা তো তোমাদের সবসময় পাশে আছি এবং পাশে থাকবো, এইটুকুনি বিশ্বাস তোমরা আমাদের উপর করতে পারো। তাহলে তোমরা ক্লাসটা একটু দেখো। তাহলে চলো, ওকে, স্টার্ট স্যার, করি। দ্রবণ থেকে কত নাম্বার আসে স্যার? দ্রবণ থেকে টোটাল 5 মার্কস আসে, 5 নম্বর। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখান থেকে ম্যাথ আসে তো স্যার? হ্যাঁ, ম্যাথ আছে বলতে নিউমেরিক্যালস, হ্যাঁ নিউমেরিক্যালস এখানে আছে, দ্রবণ থেকে নিউমেরিক্যালস আছে, আমি করাবো, আজকেরও করাবো। দেখো, তোমরা আর কথা বলো না, একটু মন দিয়ে দেখো। দেখো, আজকে যে চ্যাপ্টারটা করছি সেটা দ্রবণ। দ্রবণ কিভাবে তৈরি করা হয়? দ্রাব প্লাস দ্রাবক, দ্রাব প্লাস দ্রবক, দ্রাব প্লাস দ্রাবক মিলে তৈরি হয় কি? দ্রবণ। ওকে, তাহলে এই দ্রাবকে আমরা কি বলি? দ্রাবকে আমরা বলি সলিউট। দ্রাবকে আমরা বলি সলিউট। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। দ্রাবকে বলা হচ্ছে সলিউট, আর দ্রাবক হচ্ছে কি? সলভেন্ট, আর দ্রবণ কি? সলিউশন। তাহলে সলিউট প্লাস সলভেন্ট মিলে তৈরি হয় কি? আমার সলিউশন। এখানে প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, সলিউটকে আমি 2 और বি দ্বারা ডিনোট করব, এবং সলভেন্টকে আমি 1 और এ দ্বারা কি করব? ডিনোট করব। তাহলে সলিউটকে আমি 2 বা বি দ্বারা চিহ্নিত করব, সলভেন্টকে আমি 1 और এ দিয়ে চিহ্নিত করব। যেমন যেমন ধরো আমি লিখলাম W2, W2 মানে দ্রাবের ওজন। আমি বললাম W1, W1 মানে দ্রাবকের ওজন। আমি বললাম MA, MA মানে দ্রাবকের আণবিক ওজন। আমি বললাম MB, MB মানে হচ্ছে দ্রাবের আণবিক ওজন। তার মানে 2 আর বি দিয়ে আমি সলিউটকে চিহ্নিত করব বা দ্রাবকে চিহ্নিত করব, 1 আর এ দিয়ে আমি সলভেন্ট বা দ্রাবককে কি করব? চিহ্নিত করব। এটা তোমাদের এই চ্যাপ্টারে একটু খেয়াল রাখতে হবে। ওকে, 2 আর বি হচ্ছে দ্রাব, 1 আর এ হচ্ছে কি? আমার দ্রাবক। এবার যেটা আমরা ফার্স্ট যে টপিকসটা দিয়ে আমি এই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে দ্রবণের মাত্রা বা শক্তি, দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের একক। ওকে, যাকে ইংলিশে বলে কনসেন্ট্রেশন টার্মস। কনসেন্ট্রেশন। লিখবেন তার সঙ্গে সঙ্গে আমরা কি লিখবো? হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, লিখতেও পারো, বা আরেকটা কাজ করতে পারো, এই পিপিটি গুলো দেওয়া হবে না? হ্যাঁ, এই পিপিটি গুলো দেওয়া হবে, আর আমি দেখবে তোমাদের নোট করে লিখিয়ে দেবো।
তোমাদের যখন পিপিটিটা দেওয়া হবে, তোমাদের পড়া শেষ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এই পিপিটি গুলো থেকে নোট করে নেবে। ওকে, তোমাদের একটা খাতায় পিপিটি থেকে নোট করে নেবে, ঠিক আছে? এবং এটাই তোমাদের নোট হয়ে যাবে এবং এটাই পড়ে যাবে, দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে? স্যার এখন কি স্যার লিখবো? এখন না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, এখন মন দিয়ে একটু বোঝো। তাহলে দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের একক যাকে বলা হয় কনসেন্ট্রেশন টার্মস। ওকে স্যার কেমিস্ট্রির জন্য কি এসএন দের ছায়া বইটা কিনবো? এসেন না নয়, ছায়া প্রকাশনীর বই কিনতে পারো। ছায়ার যে বই আছে কেমিস্ট্রির, সেটা কিনতে পারো। তুমি সাতরারও কিনতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমার পছন্দ তুমি সেটা কিনে নেবে। ঠিক আছে। আচ্ছা, দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের একক। ওকে, দ্রবণের মাত্রা বা শক্তি কার উপর নির্ভর করে? দ্রবণের মাত্রা বা শক্তি নির্ভর করে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে আমি কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করেছি। কি বললাম? দ্রবণের মাত্রা বা শক্তি কার উপর নির্ভর করে? একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে আমি কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করেছি তার উপর। দ্রাবের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দ্রবণের শক্তি বেশি, দ্রাবের পরিমাণ যদি কম থাকে তাহলে দ্রবণের শক্তিটা কি কম, বা দ্রবণের মাত্রাটা কি কম। ওকে, এবার দ্রবণের মাত্রা বা শক্তির একক কেন প্রয়োজন? কেন আমাদের দ্রবণের মাত্রা বা শক্তির এককগুলো পড়তে হবে, বা কনসেন্ট্রেশন টার্মস আমাদের কেন জানতে হবে? দেখো, আমি কি করলাম, একটা ব্যাগে ডাল ভরলাম, ডাল ভরে আমি তোমাদের কাছে দিলাম, ব্যাগটার মধ্যে ডাল ভরলাম, ভরে আমি তোমাদের কাছে দিলাম এবং ব্যাগের গায়ে লিখে দিলাম 5। এবার 5 মানে ওই ব্যাগের ভিতর 5 গ্রাম ডাল আছে না 5 কেজি ডাল আছে, তুমি কি বলতে পারবে? তুমি কখনোই বলতে পারবে না। 5 লেখা দেখে তুমি বলতে পারবে না ওই ব্যাগের মধ্যে 5 গ্রাম ডাল আছে না 5 কেজি ডাল আছে। ওকে, তার মানে 5-এর পর যদি আমি একক বসাই তাহলেই তুমি বলতে পারবে ওই ব্যাগের মধ্যে কতটা পরিমাণ ডাল তোমার দেওয়া হয়েছে, বা আমি কতটা পরিমাণ ডাল তোমাকে দিয়েছি। তেমনি আমি একটা বিকার নিলাম, নিয়ে তার মধ্যে আমি কি করলাম, সলিউশন নিলাম। ওকে, এবং আমি লিখে দিলাম 1/10, আমি লিখে দিলাম কি 1/10। এই 1/10 দেখে তুমি কি বুঝতে পারবে দ্রবণটা কতটা শক্তিশালী, বা এই আয়তনের দ্রবণে কতটা পরিমাণ দ্রাব আমি মিশিয়েছি? তুমি 1/10 দেখে বুঝতে পারবে না। এবার তোমরা ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল করেছো, এবং প্র্যাকটিক্যালের সময় তোমরা খেয়াল করেছো, তোমরা করেছো n/10 অক্সালিক অ্যাসিড নিয়েছো, ওকে, বা m/20 H2SO4 নিয়েছো। ওকে, তোমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে দেখো এগুলো করতে হয়েছে। n/10 অক্সালিক অ্যাসিড নিয়েছো, m/20 H2SO4 নিয়েছো। তাহলে এই n মানে কি? n মানে হচ্ছে নরমালিটি। m মানে কি? m মানে হচ্ছে মোলারিটি। এই নরমালিটি আর এই মোলারিটি একক আমাদের কি জানাচ্ছে? এই নরমালিটি, এই মোলারিটি একক থেকে আমরা জানতে পারছি দ্রবণটা কতটা শক্তিশালী, বা একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটাই আমাকে বলে দিচ্ছে এই নরমালিটি আর মোলারিটি। ওকে, তাহলে এই কারণে দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের জন্য আমাদের কি প্রয়োজন? একক প্রয়োজন। একক জানলে আমরা বুঝতে পারবো দ্রবণটা কতটা শক্তিশালী এবং একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে। ওকে, বুঝলে সবাই কেন আমরা একক পড়বো? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ স্যার। ওকে, সবাই বুঝতে হ্যাঁ, পেরেছো? বুঝতে পেরেছি। তাহলে কেন আমরা হ্যাঁ, স্যার। দ্রবণের মাত্রা বা শক্তি জানার জন্য কেন আমরা এককগুলো পড়বো? একক এই কারণেই পড়বো দ্রবণটা কতটা শক্তিশালী, শুধু তাই নয়, ওই একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে আমার এককগুলো কি হবে বলে দেবে। এককগুলো বলে দেবে ওই নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কতটা পরিমাণ আমার দ্রাব দ্রবীভূত আছে, বা দ্রবণটা কতটা শক্তিশালী। এইবার আমরা কি করব, দ্রবণের সংজ্ঞাটা ভুলে গেছি, একটু বলে দেবেন? হ্যাঁ, কি বলছো একবার বলো। নরমালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সব বলবো। নরমালিটি কি, মোলারিটি কি, আমি সব বলবো। একটু ধৈর্য ধরে বসো, আমি সব বলবো। তাহলে চলো আমরা একক। দ্রাবকের সংজ্ঞাটা ভুলে গেছি, একটু বলে দেবেন? হ্যাঁ, কি বলছো? দ্রাব্য ও দ্রাবকের সংজ্ঞাটা ভুলে গেছি, একটু বলে দেবেন? আর দ্রাব আর দ্রাবকের সংজ্ঞা বলে কিছু হয় না। যেমন ধরো তুমি একটা চিনির জল তৈরি করলে, ওকে, তাহলে জলটা হচ্ছে কি দ্রাবক আর চিনিটা হচ্ছে কি দ্রাব। বা তুমি নুন জল তৈরি করলে, যেখানে জলটা হচ্ছে কি দ্রাবক আর নুনটা হচ্ছে কি দ্রাব। ওকে, আচ্ছা, এবার যেটা আমরা পড়বো দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের একক। এবার আমরা এক এক করে এককগুলো কি করব পড়ে নেব। চলো দেখি এককগুলো। নেক্সট দেখো, ফার্স্ট যে এককটা পড়বো সেটা হচ্ছে আমার শতকরা মাত্রা। দেখো লেখা আছে শতকরা মাত্রা। শতকরা মাত্রা মানে 100 ভাগের মধ্যে কত ভাগ। আরো ভালো করে বললে
100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রাব দ্রবীভূত আছে সেটা আমাকে জানাবে কে? শতকরা মাত্রা। কি বললাম? 100 গ্রাম দ্রবণের মধ্যে কত ভাগ দ্রাব দ্রবীভূত আছে সেটা আমাকে জানাবে কে? শতকরা মাত্রা। শতকরা মাত্রা আবার 3 প্রকার। কি কি? ওজন ওজন, ওজন আয়তন আর আয়তন আয়তন, এই 3 ধরনের শতকরা মাত্রা পাওয়া যায়। প্রথম যে শতকরা মাত্রাটা পড়বো সেটা হচ্ছে ওজন ওজন শতকরা মাত্রা, যাকে চিহ্নিত করা হয় W/W পার্সেন্টেজ। চলো দেখে নিই তাহলে শতকরা মাত্রা কি বললাম? 100 ভাগের মধ্যে কত ভাগ আছে, মানে 100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রাব দ্রবীভূত আছে। তাহলে এই W/W পার্সেন্টেজ আমাকে কি বোঝাচ্ছে? দেখো, এই ওপরের W আমাকে বোঝাচ্ছে বা নির্দেশ করছে দ্রাবের ওজনকে। তাহলে ওপরের W কাকে রিপ্রেজেন্ট করছে? দ্রাবের ওজনকে। নিচের W কাকে রিপ্রেজেন্ট করছে? দ্রবণের ওজনকে। পার্সেন্টেজ কি বোঝাচ্ছে? ইনটু 100। ব্যাস, আমার ফর্মুলা কি হয়ে গেল? রেডি হয়ে গেল। তাহলে ওপরের W কাকে নির্দেশ করছে? দ্রাবের ওজনকে। নিচের W কাকে বোঝাচ্ছে? দ্রবণের ওজনকে। পার্সেন্টেজ কি বোঝাচ্ছে? ইনটু 100। আমার ফর্মুলা কিন্তু রেডি হয়ে গেল। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ওপরের W কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, ওপরের W কাকে বোঝাচ্ছে? ওপরের W বোঝাচ্ছে দ্রাবের ওজন, মানে ওয়েট অফ দ্য সলিউট। নিচের W কাকে বোঝাচ্ছে? দ্রবণের ওজন, মানে ওয়েট অফ দ্য সলিউশন। আর পার্সেন্টেজ কি বোঝাচ্ছে? ইনটু 100। ওকে, এখান থেকে আর কি কোশ্চেন দিতে পারে? এখান থেকে তোমাকে, হ্যাঁ হ্যালো স্যার মাইকটা বন্ধ করে দিলে ভালো হয় একটু। আচ্ছা, বলছি যে শতকরা মাত্রা বললে খুব ভালো হতো। হ্যাঁ শতকরা মাত্রা, ওই তো বলেছি। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100 বা শতকরা মাত্রা। হ্যাঁ স্যার ঠিক আছে। সংজ্ঞাটা প্রথমে বললেন একবার। হ্যাঁ সংজ্ঞাটা বললাম। রিজু, হ্যাঁ ওইটা একবার বললে ভালো হতো। রিজু, নেটটা যেমন স্লো ছিল দেখো। আচ্ছা রিজু, একটু মাইকটা অনেকে একটু অফ করতে বলছে, তুমি একটু থাকো, আবার যখন অন করতে হবে। আচ্ছা দেখো, শতকরা মাত্রা কি বোঝাচ্ছে? 100 ভাগের মধ্যে কত ভাগ আছে, 100 ভাগের মধ্যে কত ভাগ, মানে 100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রাব দ্রবীভূত আছে সেটা আমরা শতকরা মাত্রার সাহায্যে জানতে পারি। ওকে, এবার এখান থেকে তোমাকে কোশ্চেন করবে, ইজ ইট টেম্পারেচার ডিপেন্ডেন্ট? এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? কি করে বলবো এটা উষ্ণতার উপর নির্ভর করে? দেখো, এই এককটি দ্রাব এবং দ্রবণ উভয়ের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। এই এককটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। আর আমরা জানি ওজন উষ্ণতা নিরপেক্ষ। ওজন কি? উষ্ণতা নিরপেক্ষ, মানে উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হয় না। তাই এই এককটি উষ্ণতার উপর নির্ভর করবে না, কারণ উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হবে না। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ইট ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে এটি উষ্ণতার উপর নির্ভর করে না। এটা কি? এটা উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ এই এককটি ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হয় না। তাই এই এককটি উষ্ণতার উপর নির্ভর করবে না। ওকে, ইট ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। চল সেকেন্ড আমার কি এসছে? ওজন আয়তন শতকরা মাত্রা। সেকেন্ড আমার কি এসছে? ওজন আয়তন শতকরা মাত্রা। এটা কি? তাহলে এটা হচ্ছে আমার W/V পার্সেন্টেজ। তাহলে ওপরের W কাকে বোঝাচ্ছে? ওপরের W বোঝাচ্ছে দ্রাবের ওজনকে। হ্যাঁ, আচ্ছা বলো, কে জিজ্ঞেস করছো? কাইফ বলো। স্যার একবার বলুন স্যার। কোনটা? আগেরটা। আগের কোনটা বলবো? উষ্ণতার উপর নির্ভর করে কি করে না সেটা? হ্যাঁ স্যার, ওটা একবার বলে দিন। আচ্ছা দেখো এখানে এটা কি বলছে, যে এই এককটি ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হয় না। তাই এই এককটি উষ্ণতার উপর কি করবে? নির্ভর করবে না। ক্লিয়ার? আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে W/V। ডাব্লুটা কি বোঝাচ্ছে? ডাব্লুটা বোঝাচ্ছে দ্রাবের ওজনকে। ডাব্লু কাকে রিপ্রেজেন্ট করছে? দ্রাবের ওজনকে। ভি কাকে বোঝাচ্ছে? ভি বোঝাচ্ছে দ্রবণের আয়তনকে।
দ্রবণের আয়তন, তবে এক্ষেত্রে আয়তনটাকে মিলিলিটার এককে প্রকাশ করা হবে। এক্ষেত্রে দ্রবণের আয়তনটা মিলিলিটার এককে প্রকাশ হবে। পার্সেন্টেজ কি বোঝাচ্ছে? পার্সেন্টেজ বোঝাচ্ছে ইন্টু 100। ওকে, আমার দেখো ফর্মুলা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। আমার দেখো ফর্মুলা কি রেডি। তাহলে ওপরের ডাব্লু কাকে বোঝাচ্ছে? দ্রাবের ওজন। নিচের ভি কাকে বোঝাচ্ছে? দ্রবণের আয়তন, বা আয়তনটা কোন এককে লিখবো? আয়তনটা মিলিলিটার এককে হবে। আর পার্সেন্টেজ কি বোঝাচ্ছে? ইন্টু 100। আমার ফর্মুলা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। এবার এখান থেকে কি কোশ্চেন করবে? এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? দেখো, এই এককটি দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই এই এককটি উষ্ণতার উপর কি করবে? নির্ভর করবে। তাহলে এই এককটি উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এই এককটি কি হবে? উষ্ণতার উপর কি করবে? নির্ভর করবে, কারণ উষ্ণতার পরিবর্তনে আয়তন কি হয়? পরিবর্তিত হয়। ওকে, শুভম ঘোষ বলো কি কোশ্চেন আছে? শুভম ঘোষ, শুভম ঘোষ। আচ্ছা, মাইক কি অফ আছে? না স্যার, মাইক অফ নাই। শুভম ঘোষ কিছু বলছে না। রাউত বলো কি কোশ্চেন আছে? না স্যার, নেই কিছু। আচ্ছা, ঠিক আছে। স্যার একটা টপিকের বাইরে কথা বলতাম। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যেভাবে পড়াচ্ছেন আমাদের পড়াটা ভালো লাগছে বা আমি বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে যে মানে আপনি তো পড়াচ্ছেন, আমরা তো সঙ্গে সঙ্গে কিছু নোটস করে নিচ্ছি। হুম। এবার তার বাইরেও স্যার মানে একটা তো বই আমাদের ফলো করতে হবে প্রাথমিক ভাবে। আচ্ছা এবার কোন বইটা পড়লে একটু ভালো হয় আপনি যদি সাজেস্ট করতেন। আচ্ছা, আমি সবাইকে সাজেস্ট করে দিচ্ছি যে বইটা পড়লে ভালো হয়। সেটা মার্কেটে আমাদের দুটো বই আছে এবং দুটো বই খুবই ভালো। একটা হচ্ছে ছায়া প্রকাশনীর কেমিস্ট্রি, একটা হচ্ছে সাতরা প্রকাশনীর কেমিস্ট্রি। তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা কিনে নাও, দুটোই তোমাদের জন্য আমি ভালো। আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, নাহলে যেটা ভালো হতো আপনি যেটা বলতেন সহজ হতো সেটাই। সহজ বলে কিছু না, আমি দুটো বই দেখেছি এবং দুটো বই আমার ভালো লেগেছে। ওকে, তোমার আচ্ছা, ছায়া ভালো লাগলে তুমি ছায়া নিতে পারো, কোনো অসুবিধা। তুমি 11-এ কি পড়েছো, ছায়া না সাতরা? সাতরা স্যার। সাতরা, তাহলে তুমি সাতরাই পড়ো, কোনো অসুবিধা নেই। আর আচ্ছা যারা স্যার, ছায়া ঠিক পড়েছো আছে। তারা ছায়াই কেন, দুটো বই খুব ভালো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর আমি তো এইগুলো নোট করে পড়িয়ে দিচ্ছি, আর আমার এই নোট পড়ে গেলেই তোমাদের কমন এসে যাবে। ওকে, তার মানে এই নয় আমি তোমাদের বই পড়তে বারণ করবো, বই নিশ্চয়ই পড়বে। না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো আয়তন, আয়তন শতকরা স্যার, মাত্রা। মাইকটা বন্ধ করে দেন। হ্যাঁ, আয়তন, আয়তন শতকরা মাত্রা। অসুবিধা হচ্ছে। দেখো মাইক অফ আছে। আয়তন, আয়তন শতকরা মাত্রা, সেটা হচ্ছে ভি বাই ভি পার্সেন্টেজ। ওকে, এই ওপরের ভি, ওপরের ভি কাকে বোঝাচ্ছে? ওপরের ভি বোঝাচ্ছে দ্রাবের আয়তন। ওপরের ভি কাকে বোঝাচ্ছে? দ্রাবের আয়তন, এবং আয়তনটা এক্ষেত্রে মিলিলিটার এককে প্রকাশ করা হবে। নিচের ভি কাকে বোঝাচ্ছে? নিচের ভি বোঝাচ্ছে দ্রবণের আয়তন। নিচের ভি বোঝাচ্ছে দ্রবণের আয়তন। পার্সেন্টেজ কাকে ডিনোট করছে? পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো আমার ফর্মুলা কি হলো, রেডি হয়ে গেল। শেপ কোথায়? এই তো। দেখো আমাদের ফর্মুলা কি হয়েছে, রেডি হয়ে গেছে। দেখো আমাদের ফর্মুলা কি রেডি। ওকে, এবার এখান থেকে কি কোশ্চেন করবে? এখান থেকে তোমাকে কোশ্চেন করবে এই এককটি উষ্ণতার উপর কি নির্ভর করে? দেখো এই এককটি আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, এক্ষেত্রে দ্রবণের আয়তনটাও মিলিলিটার এককে প্রকাশ করা হবে। দেখো এই এককটি দ্রাব এবং দ্রবণ উভয়েরই আয়তনের সঙ্গে কি সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে কি হয়? আয়তন পরিবর্তিত হয়। যেহেতু উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই এই এককটি উষ্ণতার উপর কি করবে? নির্ভর করবে। এই এককটি উষ্ণতার উপর নির্ভর করবে, বা এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করবে। ওকে, ক্লিয়ার? স্যার এককহীন রাশি রাশি একক বলো, রাশি বলো, মাত্রা বলো, কোনো অসুবিধা নেই। সোজা কথায় এই মাত্রাটি উষ্ণতার উপর কি করবে? নির্ভর করবে। তার কারণ আচ্ছা, এককহীন রাশি, হ্যাঁ দেখো এটা এককহীন রাশি হয়ে যাচ্ছে, কারণ মিলিলিটার মিলিলিটার কি হয়ে যাবে? কেটে যাবে। এটা এককহীন রাশি, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই মাত্রাটি কি উষ্ণতার উপর নির্ভর করে, কারণ এই মাত্রাটি দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়। তার মানে যেহেতু উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই এই মাত্রাটি উষ্ণতার উপর কি করবে, নির্ভর করবে। তাহলে এই গেল আমার শতকরা মাত্রা। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে মোলারিটি। সেটা হচ্ছে মোলারিটি, বা একে বাংলায় বলে মোলার মাত্রা, বা বাংলায় বলে মোলার মাত্রা বা মোলারিটি। ওকে, যাকে ক্যাপিটাল এম দিয়ে চিহ্নিত করা হয়। একে ক্যাপিটাল এম দিয়ে আমি কি করব, চিহ্নিত করব। ক্যাপিটাল এম মানেই মোলারিটি। এর একক কি? এর একক হলো মোল পার লিটার। এর একক হলো কি, মোল পার লিটার। আমরা এই একক থেকেই কি করব, ডেফিনেশন তৈরি করব, এবং এই একক থেকেই আমরা ফর্মুলা বের করব। দেখো কি করে এই একক থেকেই আমি ডেফিনেশন বার করছি এবং এই একক থেকেই আমি ফর্মুলা বার করছি। এককটা কি আছে, মোল পার লিটার। কি আছে, মোল পার লিটার। একক কি আছে, মোল পার লিটার। মোল মানে কার মোল? মোল বলতে এক্ষেত্রে দ্রাবের মোল। মোল বলতে দ্রাবের মোল। লিটার কার একক? লিটার হচ্ছে আমার আয়তনের একক। লিটার হচ্ছে আমার আয়তনের একক। তাহলে লিটার হচ্ছে আমার আয়তনের একক। কার আয়তন? দ্রবণের আয়তন। কার আয়তন? দ্রবণের আয়তন। তাহলে মোলটা কার মোল? দ্রাবের মোল। লিটারটা কার আয়তন? দ্রবণের আয়তন, যেটা আমি লিটার এককে কি করব, প্রকাশ করব। দেখো এখান থেকেই আমি কি করছি, ফর্মুলা বার করছি। তাহলে ফার্স্টে কি আছে, লিটার মানে দ্রবণের আয়তন। তাহলে আমি লিখছি 1 লিটার বা 1000 ml আয়তনের কোন দ্রবণে, ওকে, 1 লিটার বা 1000 ml আয়তনের কোন দ্রবণে কোন দ্রাবের কি যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওকে, তাহলে মোলারিটি কাকে বলে? 1 লিটার আয়তনের কোন দ্রবণে কোন দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তার মানে ইট ইজ দ্য নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন দ্য 1 লিটার অফ দ্য সলিউশন। সেটাই হচ্ছে কি আমার মোলারিটি। আমি আবার বলছি, 1 লিটার আয়তনের কোন দ্রবণে কোন দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাই হলো ওই দ্রবণের কি, মোলারিটি। ওকে, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার চলো। তার মানে স্যার এটা দাঁড়ালো যে মানে দ্রবণের দ্রাবের ওজন ভাজিত ওই দ্রাবের আণবিক ভরটা করলেই তো মোলারিটা বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, দ্রাবের মোল বাই দ্রবণের আয়তন করলেই মোলারিটি বেরিয়ে আসবে। দেখো আমি দেখাচ্ছি এক এক করে। এবার আমি ফর্মুলায় আসবো। মোলারিটি মানে বড় হাতের এম। মোলারিটি মানে বড় হাতের এম। এম মানে আমি কি লিখেছি, এম মানে হচ্ছে দ্রাবের মোল। দ্রাবের মোলকে আমি N2 দ্বারা চিহ্নিত করেছি। আমি আগেই বলেছি 2 দিয়ে যা চিহ্নিত করব সেটা হচ্ছে দ্রাব, আর 1 দিয়ে যা চিহ্নিত করব তা হচ্ছে দ্রাবক। এরপর নিচে কি আছে, দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটাকে আমি কি লিখছি, ভি। তবে ভিটা হচ্ছে আমার লিটার এককে কি হবে, থাকবে। ভিটাকে আমাকে লিটার এককে রাখতে হবে। তাহলে N2টা হচ্ছে কি, মোল। মোল কি আমরা আগেই বার করেছি ক্লাস 11-এ, একটু দেখে নাও। ফর্মুলা কি, মোল বার করার ফর্মুলা কি? মোল হচ্ছে ওজন বাই আণবিক ওজন। মোল কি, ওজন বাই আণবিক ওজন। তার মানে দ্রাবের মোল মানে দ্রাবের ওজন বাই দ্রাবের আণবিক ওজন। তাহলে দ্রাবের ওজনটাকে আমরা কি লিখতে পারি, দ্রাবের ওজন লিখছি W2 হলো। দ্রাবের আণবিক ওজন কি বোঝাবে, M2 ডিভাইড বাই ভি লিটার। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি W2 বাই M2 ইন্টু ভি লিটার এককে আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোলারিটি। মোলারিটি কি,
তাহলে N2টাকে আমি কিভাবে ভাঙলাম, W2/M2। W2 মানে হচ্ছে দ্রাবের ওজন, M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন। এই পেলাম। এবার তোমাকে ভিটা যদি মিলিলিটার এককে দিয়ে দেয়, তখন তোমাকে কি করতে হবে, মিলিলিটার থেকে তোমাকে কোথায় যেতে হবে, লিটারে যেতে হবে। কারণ আমাকে আয়তনটা সবসময় লিটার এককে বার করতে হবে, তাই মিলিলিটার দেওয়া থাকলে সেটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, লিটারে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, 1000 দিয়ে কি করব, ভাগ করব। 1000 দিয়ে এখানে আমি কি করব, ভাগ করব। 1000 দিয়ে ভাগ করা মানে হাজারটা কোথায় চলে যাবে, হাজারটা ওপরে চলে আসবে, এবং আমার ফর্মুলা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। M = W2 × 1000 / M2 × V। ভিটা কোন এককে আছে, মিলিলিটার এককে আছে। W2 হচ্ছে দ্রাবের ওজন, M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন, ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, এবং 100 কেন এনেছি, কারণ আয়তনটা আমার মিলিলিটার এককে আছে। ওকে, এই হচ্ছে আমার মোলারিটির ফর্মুলা। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? স্যার আরেকবার ফর্মুলাটা বলেন। হ্যাঁ বলো, কি বলছো? ফর্মুলাটা বলেন। বুঝতে পারছি না, আরেকবার রিপিট করো। বলছি আরেকবার ফর্মুলাটা বলে দেন। M = N2/। আচ্ছা, M মানে কি, মোলারিটি মানে কি, মোল পার লিটার। কার মোল? দ্রাবের মোল, তাই N2। আর ভিটা কি, দ্রবণের আয়তন। এই যে লিখেছি, দ্রাবের মোল বাই দ্রবণের আয়তন। দ্রাবের মোলকে আমি N2 দিয়ে চিহ্নিত করেছি, দ্রবণের আয়তনকে আমি V দিয়ে চিহ্নিত করেছি। এবার N2টাকে কি লিখেছি, W2/M2। ওকে, দেখো, তারপর এটা করলাম। এবার এখানে আয়তনটা কোন এককে আছে, লিটার এককে। কিন্তু যদি আয়তনটা মিলিলিটার এককে বলে দেয়, তাহলে আমাকে উপরে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। ওকে, দ্রাবের আয়তনটা N দ্বারা চিহ্নিত করলে হবে না? হ্যাঁ, দ্রাবের আয়তনটা N দ্বারা চিহ্নিত করলে হবে? দ্রাবের তো আয়তন হবে না বাবা, এখানে দ্রাবের ওজন। দ্রাবের যে আয়তন মানে সবসময় V। দ্রাবের ওজন, দ্রাবের কোনো আয়তন নেই এক্ষেত্রে, দ্রাবের কোনো আয়তন নেই, দ্রাবের ওজন। দেখো এখানে লেখা আছে দ্রাবের মোল, উপরে কি যাচ্ছে, দ্রাবের মোল। মোল মানে কি, ওজন বাই আণবিক ওজন। মোল মানে ওজন বাই আণবিক ওজন। এখানে কোথাও দ্রাবের আয়তন আসবে না। ওকে স্যার, ঠিক আছে। N পরিবর্তে N1 লেখা বা N শুধু N লেখা যাবে? হ্যাঁ, তুমি শুধু N লিখতে পারো। আমি কেন N2 লিখেছি, কারণ 2 দিয়ে আমি দ্রাবকে চিহ্নিত করছি, 1 দিয়ে আমি দ্রাবককে চিহ্নিত করছি। ওকে, তাতে বুঝতে সুবিধা হয়। এবার তোমাকে এখানে কোশ্চেন করবে, এই এককটি বা এই মাত্রাটি কি উষ্ণতার উপর নির্ভর করে? হ্যাঁ, এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করে, কারণ এই মাত্রাটি দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। আর উষ্ণতার পরিবর্তনে যেহেতু আয়তন পরিবর্তিত হয়, তাই এই মাত্রাটি উষ্ণতার উপর কি করবে, নির্ভর করবে। উষ্ণতার উপর নির্ভর করে। ওকে, তাহলে চলো এখান থেকে একটা অঙ্ক করে নেওয়া যাক। তাহলে আমার ফর্মুলাটা কি এসছে, M2 = W2 × 1000 / M2 × কি, V। ভিটা কোন এককে আছে, মিলিলিটার এককে আছে। তোমাকে বললো 250 ml দ্রবণে 250 ml দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা কত হবে, দ্রবণের মাত্রা কত হবে। দেখো আমি এই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা কি, আচ্ছা, দ্রবণের মাত্রা বলতে এখানে তোমাকে মোলার মাত্রা চেয়েছে। দ্রবণের মোলার মাত্রা কত হবে, দ্রবণের মোলার মাত্রা কত হবে। ওকে, তাহলে মোলার মাত্রা বের করতে গেলে আমাকে কি নিতে হবে, এখানে M2টা ভুল নিয়েছি একটু, M2 হবে না, এখানে হবে M = ওকে, কি করে বার করে দেখো, আমাদের ফর্মুলা হচ্ছে M = কি, W2 × 1000 / কি, M2 × কি, V। ভিটা মিলিলিটার এককে আছে। ডাব্লিউটা কি, দ্রাবের ওজন। ডাব্লিউটা কি, দ্রাবের ওজন। এখানে দ্রাবটাকে H2SO4, তার ওজন কত, 49 ইন্টু কি 1000 / M2। M2টা কি, M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন। M2টা কি, দ্রাবের আণবিক ওজন। H2SO4 এর আণবিক ওজন কত, H2SO4 এর আণবিক ওজন হচ্ছে 98। H2SO4 এর আণবিক ওজন হচ্ছে, হ্যাঁ, H2SO4 এর আণবিক ওজন হচ্ছে 98।
আচ্ছা ভিটা হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন কত বলে দিয়েছে? 250 ml। তাহলে এখানে কি হলো? 250। তাহলে কাটাকাটি করো, এটা গেলে হয় আমার 2, এটা 4 দিয়ে চলে যায়। বলো কি বলছো? আচ্ছা এক একজন করে বলো। জাহিদ স্যার বলো, 2 বলো কি কোশ্চেন? অ্যানসারটা বলছিল 2 ml। হ্যাঁ 2 ml নয় বাবু, 2 মোলার। 2 মোলার বা 2 মোলার, 2 মোলার বা 2 মোল পার লিটার। 2 মোলার বা আমি এটাকে লিখতে পারি 2 মোল পার লিটার, একই জিনিস। 2 মোলার বা 2 মোল পার লিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বুঝলে সবাই? চলো নেক্সট। আচ্ছা নেক্সট আমরা আসছি নরমালিটি। নেক্সট আমরা আসছি কি? নরমালিটি। নরমালিটির একক কি? নরমালিটির একক হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে আমার নরমালিটির একক। সেটা কি? গ্রাম তুল্যাঙ্ক লিটার টু দি পাওয়ার -1। মানে 1 লিটার আয়তনের কোন দ্রবণে, এই যে দেখো লেখা আছে 1 লিটার, এখানে 1000 ml হবে। 1 লিটার বা 1000 ml আয়তনের কোন দ্রবণে কোন দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক, এখানে গ্রাম হবে, এখানে হবে যত গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম হবে না, এখানে হবে কি? যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে। কি বলছে? 1 লিটার বা 1000 ml আয়তনের কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে ওই দ্রবণের কি বলে? নরমালিটি বলে। তাহলে তোমাদের কাছে নতুন কি আসলো? গ্রাম তুল্যাঙ্ক আসলো। আগে কি পেলে? কিছুক্ষণ আগে যেটা পড়ালাম সেটা কি পেলে? চলো দেখি। এখানে আমি কি পেয়েছি? এখানে আমি পেয়েছি মোল, মোলারিটিতে পেয়েছি মোল। আর নরমালিটিতে আমি কি পেলাম? গ্রাম তুল্যাঙ্ক। ওকে, দেখো একটু দেখে নাও। দেখো আমরা আণবিক ওজন, আণবিক ওজন থেকে পাই মোল। আণবিক ওজন থেকে পাই কি? মোল বা গ্রাম মোল। মোলটা আমরা বার করি কি করে? ওজন বাই আণবিক ওজন। মোলটা বার করি কি করে? ওজন বাই আণবিক ওজন। ঠিক তেমনি তুল্যাঙ্ক ভার, তোমরা 11-এ পড়েছো তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার থেকে আমি পাবো কি? গ্রাম তুল্যাঙ্ক। আণবিক ওজন থেকে আমরা কি পাই? মোল বা গ্রাম অণু। মোলও যা, গ্রাম অণু তাই। তেমনি তুল্যাঙ্ক ভার থেকে আমি কি পাবো? গ্রাম তুল্যাঙ্ক। তাহলে গ্রাম তুল্যাঙ্ক কি করে বার করব? দেখো মোলটা কি করে বার করেছি? ওজন বাই আণবিক ওজন। তাহলে গ্রাম তুল্যাঙ্কটা কি করে বার করব? ওজন বাই কি? তুল্যাঙ্ক ভার। ওজন বাই তুল্যাঙ্ক ভার। দেখো মোলটা আমরা বার করেছি ওজন বাই আণবিক ওজন করে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক আমরা কি করে বার করব? ওজন বাই তুল্যাঙ্ক ভার করে আমরা কি করব? গ্রাম তুল্যাঙ্কটা বার করে নেব। ক্লিয়ার? বুঝতে পারলে না? আবার বলবো, বলো। আবার বলতে আরেকবার বলে। দেখো আচ্ছা শোনো মন দিয়ে। আণবিক ওজন থেকে আমরা কি পাই? মোল বা গ্রাম অণু। সেই মোলটা বার করি কি করে? সেই মোলটা বার করি ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করে। ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করে। তেমনি তুল্যাঙ্ক ভার থেকে আসে গ্রাম তুল্যাঙ্ক। আর এই গ্রাম তুল্যাঙ্ক কি করে বার করব? ওজনকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে। মোলকে আমরা পাই ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করে, গ্রাম তুল্যাঙ্ককে আমরা পাবো ওজনকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে মোল আর গ্রাম তুল্যাঙ্ক একদিক থেকে একই রকম, এরা কিন্তু একই জিনিস নয়, কিন্তু আমরা একই রকম ভাবতে পারি। কেন? আণবিক ওজন থেকে পাচ্ছি মোল, এবং সেই মোলটা কি করে বার করছি? ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করে। তেমনি তুল্যাঙ্ক ভার থেকে পাচ্ছি গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক কি করে বার করছি? ওজনকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? ইয়েস স্যার। ওকে ঠিক আছে। এবার আমরা কি করব? এখান থেকে এর ফর্মুলা বার করি। নরমালিটি, যাকে বড় হাতের এন দিয়ে চিহ্নিত করা হয়, নরমালিটিকে বড় হাতের এন দিয়ে চিহ্নিত করে। এন মানে কি? গ্রাম তুল্যাঙ্ক লিটার টু দি পাওয়ার -1। গ্রাম তুল্যাঙ্ক মানে কার গ্রাম তুল্যাঙ্ক? দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। লিটার, লিটার কার আয়তন? লিটার হচ্ছে দ্রবণের আয়তন, এবং আয়তনটা আমরা লিটার এককে প্রকাশ করছি। এবার দেখো গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ক কি করে বার করেছি?
ওজন বাই তুল্যাঙ্ক ভার করে, তাহলে দ্রাবের ওজন তাই আমি লিখছি W2, ওজন মানে দ্রাবের ওজন তাই আমি লিখছি W2 বাই কি আছে তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভারকে আমি লিখছি ই মানে হচ্ছে আমার তুল্যাঙ্ক ভার। এবার কি আছে দ্রবণের আয়তন, আয়তন মানে V, লিটার এককে প্রকাশিত হলো, তাহলে কি হলো W2 বাই E ইন্টু V। এবার আয়তনটা যদি মিলিলিটার এককে থাকে, আয়তনটা যদি মিলিলিটার এককে থাকে তাহলে ফর্মুলা কি হবে W2 বাই E ইন্টু V, মিলিলিটার এককে আছে তাই ওপরে আমাকে কি নিয়ে আসতে হবে 1000 নিয়ে আসতে হবে। দেখো আমার ফর্মুলা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। ফর্মুলা কি আমার, এটা হচ্ছে ফর্মুলা কি হলো আমার রেডি হয়ে গেল। দেখো ফর্মুলা আমার কি হয়ে গেল, রেডি হয়ে গেল। একবার বলবেন তো হ্যাঁ? এটা কি? বলো কি বলছো? এটা ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। W2 হচ্ছে দ্রাবের ওজন, ইটা তুল্যাঙ্ক ভার, আর স্যার। ভিটা হচ্ছে আয়তন। হ্যাঁ বলো। স্যার ওটার সময় তো নিচে এম স্কয়ার বসানো হয়েছিল না আণবিক ভরের জন্য, এখানে তো বসানো হয়নি। ওটা N2, N স্কয়ার না, N2 মানে দ্রাবের মোল, এম স্কয়ার। N স্কয়ার না N2, N সাফিক্সে 2, N2 মানে হচ্ছে দ্রাবের মোল, ঠিক আছে। এখানে তো দ্রাবের মোল হবে না, এখানে হবে কি দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, তাই আমি এটাকে কোনো চিহ্ন দিইনি, জাস্ট ভাষায় লিখে দিয়েছি দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। ক্লিয়ার? ঠিক আছে, বলো কে বলছো, বলো একবার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার। ওকে চলো এখান থেকে ধরো তোমাকে একটা অঙ্ক দিল, দেখা যাক কি অঙ্ক দেয়। তোমাকে বললো 500 ml, সরি 500 ml দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে দ্রবণের নরমাল মাত্রা বা নরমালিটি কত হবে, নরমালিটি কত হবে। তোমাকে অঙ্ক দিল, বলা আছে NaOH এর তুল্যাঙ্ক ভার, NaOH এর তুল্যাঙ্ক ভার সেটা কত 40, NaOH এর তুল্যাঙ্ক ভার কত দেওয়া আছে 40। ওকে দেখো এই অঙ্কটা আমরা কি করে করব, আমরা জানি ফর্মুলা কি জানি, নরমালিটি, নরমালিটি ইজ ইকাল টু কি, নরমালিটি ইজ ইকাল টু W2 ইন্টু 1000 E ইন্টু V, ভিটা মিলিলিটার এককে থাকবে। W2টা হচ্ছে কি দ্রাবের ওজন, দ্রাব এখানে কে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার ওজন কত 80 ইন্টু কত 1000 ডিভাইড বাই ইটা হচ্ছে কি তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার কত বলে দিয়েছে 40। ওকে ভিটা কত বলে দিয়েছে, দ্রবণের আয়তন 500 মিলিলিটার, দ্রবণের আয়তন 500 মিলিলিটার, হ্যাঁ 4 আসবে, এটা গেল 2, এটা গেল 2, হ্যাঁ 4 ইউনিট কি হবে নরমাল, ইউনিট কি হবে নরমালিটি, 4 নরমাল বা তুমি লিখতে পারো 4 গ্রাম তুল্যাঙ্ক লিটার টু দি পাওয়ার -1, হয় তুমি লিখবে 4 নরমাল বা 4 গ্রাম তুল্যাঙ্ক লিটার টু দি পাওয়ার -1। এবার তোমাকে কোশ্চেন করবে এই মাত্রাটি কি উষ্ণতার উপর নির্ভর করে, হ্যাঁ এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করবে, কারণ এই মাত্রাটি দ্রবণের আয়তনের সঙ্গে কি সম্পর্কযুক্ত, যেহেতু এই দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এটি উষ্ণতার উপর কি করবে নির্ভর করবে, উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর কি করে নির্ভর করে। ওকে চলো এবার আমরা নতুন এককে চলে যাই, মোলালিটি, যাকে স্মল m দ্বারা চিহ্নিত করা হয়, সেটা কি মোলালিটি। পাপি একটু জল লাগবে, খাবো। এবার আমরা চলে যাই মোলালিটি, যেটাকে বলা হয় স্মল m দ্বারা চিহ্নিত করা হয়। এর একক কি, এর একক হচ্ছে আমার মোল পার কেজি, মোল পার কেজি। আচ্ছা এতক্ষণ যে মাত্রাগুলো আমরা পড়েছিলাম সবগুলোই দ্রবণের সাপেক্ষে বার করা হয়েছে, আর এটাই একমাত্র মাত্রা যেটা আমরা দ্রাবকের সাপেক্ষে বার করব।
কি বললাম, এটাই একমাত্র মাত্রা যেটা আমি দ্রাবকের সাপেক্ষে বার করব। এখানে কি আছে, কেজি। কেজি মানে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের কি বলে, মোলালিটি। ওই দ্রবণের কি বলে, মোলালিটি। ওকে, তাহলে কি বললো, মোলালিটির একক কি, মোল পার কেজি। মানে 1 কেজি দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের আমি কি বলবো, মোলালিটি। তাহলে মোলালিটি এককটি কিন্তু দ্রাবকের সাপেক্ষে বার করা হয়। তাহলে মোলালিটি এককটি আমরা দ্রাবকের সাপেক্ষে বার করব এবং সেটা 1 কেজি দ্রাবকের সাপেক্ষে বার করব। তাহলে এর ফর্মুলা কি হবে, মোলালিটি। এর ফর্মুলা একটু বার করে নি, দেখে নাও। মোলালিটি মানে কি হচ্ছে, ওপরে কি আছে, মোল আছে। ওপরে কার মোল, দ্রাবের মোল। নিচে কি আছে, কেজি। কেজি মানে কি, দ্রাবকের ওজন, কারণ এটা দ্রাবকের সাপেক্ষে বার করা হয়। ওকে, এবার দ্রাবের মোল। দ্রাবের মোল মানে আমি একে বলতে পারি N2। একে আমি কি বলতে পারি, N2। দ্রাবকের ওজন মানে আমি একে বলছি W1, কারণ আমি বলেছি 1 দিয়ে যা চিহ্নিত করব তা হবে কি, দ্রাবক, আর 2 দিয়ে যা চিহ্নিত করব তা হবে কি, দ্রাব। তাহলে N2 বাই কি, W1। এবার M, N2। N2 মানে কি, মোল। মোল মানে আমি কি লিখতে পারি, মোল মানে আমি লিখতে পারি W2 বাই M2 ইন্টু W1। তবে W1টা এক্ষেত্রে কেজি এককে থাকবে। W1টা কি হবে, কেজি এককে থাকবে। তাহলে N2 ইজিক্যাল টু কি লিখতে পারি, W2 বাই M2। এটা আমি আগে দেখিয়ে দিয়েছি। N2 মানে কি, ওজন বাই আণবিক ওজন, W2 বাই M2। এবার যদি W1 কে গ্রামে প্রকাশ করি, W1 কে যদি গ্রামে দেওয়া থাকে তাহলে আমাকে গ্রাম থেকে কোথায় নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। তার জন্য কি হবে, 1000 দিয়ে ভাগ হবে। 1000 দিয়ে ভাগ হবে মানে সেটা উপরে এসে কি হবে, ইন্টু 1000 হয়ে যাবে। ওকে, তাহলে ফর্মুলাটা কি হলো, M ইজ ইকাল টু W2 ইন্টু 1000 ডিভাইড বাই M2 ইন্টু W1। আমার কি হলো, ফর্মুলা কিন্তু রেডি হয়ে গেল। আমার ফর্মুলা ইজ রেডি। বুঝতে পারলে সবাই, না আমি আবার বলবো, বলো। আচ্ছা বিশ্বরূপ বলো, বলো বিশ্বরূপ। বিশ্বরূপ বলো, বিশ্বরূপ বলো। হ্যাঁ বলো স্যার, বলছি মোলালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো? মোলারিটি মানে হচ্ছে, হ্যাঁ বলছি, মোলারিটি মানে হচ্ছে 1 লিটার আয়তনের দ্রবণে, আর মোলালিটি হচ্ছে 1 কেজি দ্রাবকের মধ্যে। মোলারিটিটা হচ্ছে দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর মোলালিটিটা দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানেই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? ঠিক আছে। এবার কে বলবে, রাউত বলো। তুল্যাঙ্ক ভরটা স্যার বলছি যে মোলালিটিটা বুঝতে পেরেছো, যে আপনি যে নরমালিটি দিয়ে যে অঙ্কটা করালেন, ওখানে তো তুল্যাঙ্ক ভরটা দিয়ে দিলেন, ওইটা কি প্রশ্ন আমাদের দেওয়া থাকবে? তুল্যাঙ্ক ভর দেওয়া থাকবে, তুল্যাঙ্ক ভার দেওয়া থাকে। আর কিছু নিয়ম আছে বার করে নেওয়া যায়, আর সেটা একটু ক্লাস 11-এর বইটা একটু দেখে নিও, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, ধরো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করব। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে অ্যাসিডের আণবিক ওজন, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করতে দিলে অ্যাসিডের আণবিক ওজন বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, এইভাবে বার করা হয়। আর যদি আমাকে ক্ষারের তুল্যাঙ্ক ভার বার করতে দেয় তাহলে ক্ষারের আণবিক ওজন বাই কি, ক্ষারের অম্লগ্রাহিতা, এইভাবে কি করা হয়, বার করা হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ওজন হচ্ছে 40 আর ওর অম্লগ্রাহিতা হচ্ছে 1। অম্লগ্রাহিতা 1 মানে NOH-টাকে বিয়োজিত করলে একটাই OH মাইনাস পাওয়া যায়। NOH থেকে আমরা কি পাই, একটাই OH মাইনাস পাই, তাই ওর অম্লগ্রাহিতা কি, 1। ওকে, তাহলে NOH এর তুল্যাঙ্ক বার কি করে বার করব, ওর আণবিক ওজন বাই ওর কি, অম্লগ্রাহিতা। ওর আণবিক ওজন হচ্ছে 40, অম্লগ্রাহিতা হচ্ছে 1, তাহলে 40 বাই 1 ইজিক্যাল টু কি আসবে, 40। ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, ওকে স্যার। ওকে, আচ্ছা সানিয়া বলো, সানিয়া বলো। স্যার বলছি ফর্মুলাটা একবার রিপিট করবেন? আচ্ছা রিপিট করছি। দেখো, মোলালিটির একক কি, মোল পার কেজি। এই মোলটা কাকে বোঝাচ্ছে, এই মোলটা বোঝাচ্ছে দ্রাবের মোল।
আর কেজিটা কাকে বোঝাচ্ছে? কেজি বোঝাচ্ছে দ্রাবকের ওজন। মোল, দ্রাবের মোল মানে আমি তাকে লিখলাম N2, দ্রাবের মোল মানে সেটা হচ্ছে N2, আর দ্রাবকের ওজন হচ্ছে W1। N2 ইজিক্যাল টু কি, মোল কি করে বার করে বাবা? আচ্ছা দাঁড়াও একটুখানি, দেখো মোল কি করে বার করে। মোল বার করে ওজন বাই আণবিক ওজন করে, ওজন বাই আণবিক ওজন। ওকে, তাহলে দ্রাবের মোল মানে কি? দ্রাবের ওজন বাই দ্রাবের আণবিক ওজন। তাহলে দ্রাবের ওজন কি? W2, আর দ্রাবের আণবিক ওজন কি? M2 ইন্টু কি? W1। W1টা কিসে আছে? কেজিতে আছে। এবার W1টা তোমাকে যদি গ্রামে দিয়ে দেয় তখন তোমার ফর্মুলাটা কি হবে? W2 ইন্টু 1000 ডিভাইড বাই M2 ইন্টু W1। এই 1000টা কেন আসলো? যদি আমাকে W1টা গ্রামে বলে দেয় তাহলে আমার এখানে 1000টা কি করতে হবে? গুণ করতে হবে। ক্লিয়ার? বলছি যে এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? হ্যাঁ, এবার করবে না তো? এবার আমি বলছি। এবার প্রশ্ন হচ্ছে এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? দেখো, এটি উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ এই মাত্রাটি দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। এই মাত্রাটি দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হয় না, তাই এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করে না। উষ্ণতার উপর নির্ভর করে। ওকে, বুঝতে পারলে? এটি উষ্ণতার উপর নির্ভর করে না। হ্যাঁ স্যার। চল, এবার যে কোশ্চেনটা তোমাকে দিতে পারে যে মোলারিটির তুলনায় মোলাল, কেউ কিছু জিজ্ঞেস করছো? আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে মোলারিটির তুলনায় মোলালিটি একক ব্যবহারের সুবিধা কি? মোলালিটি একক ব্যবহারের সুবিধা কি? দেখো, মোলারিটি দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর যেহেতু উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই উষ্ণতার পরিবর্তন হলে দ্রবণের মোলারিটির মান কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু মোলালিটি, মোলালিটি দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ওজন উষ্ণতা নিরপেক্ষ, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে ওজন পরিবর্তিত হয় না, তাই উষ্ণতার পরিবর্তন করলে মোলালিটি এককের মান পরিবর্তিত হবে না। এটাই হচ্ছে আমার মোলালিটি একক ব্যবহারের সুবিধা। এবং তার জন্য যেটা দেখা যায়, দ্রবণের হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, যেটা এই চ্যাপ্টারে আমরা পরে পড়ব, সেক্ষেত্রে সম্পর্কিত গণনায় মোলাল মাত্রা মোলালিটি এককটি ব্যবহার করা হয়। হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এইগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টিজ। এইগুলো আমরা কিছুক্ষণ পরেই পড়ব, কিছুক্ষণ না, এই চ্যাপ্টারেই আমরা পড়ব। তা যখন হিমাঙ্কের অবনমন গণনা করা হয় বা স্ফুটনাঙ্কের উন্নয়ন গণনা করা হয়, তখন দ্রবণের মাত্রাটা মোলালিটি এককে ব্যবহার করা হয়। ওকে, এবার যেটা হচ্ছে, তাহলে আমরা যখন ল্যাবরেটরিতে দেখি, ল্যাবরেটরিতে দেখবে বেশিরভাগ দ্রবণের মাত্রা নরমালিটি বা মোলারিটিতে ইউজ করা হয়। ল্যাবরেটরিতে আমরা কি করি? বেশিরভাগ দ্রবণের মাত্রা নরমালিটি বা মোলারিটি এককে প্রকাশ করা হয়। কেন? কেন সেখানে মোলাল মাত্রা ব্যবহার করা হয় না কেন? দেখো, দ্রবণের মোলাল মাত্রা দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর বেশিরভাগ ক্ষেত্রেই দ্রাবকটা কি হয়? তরল হয়। বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবকটা তরল হয়, এবং তরল দ্রাবকের ওজন সহজে নির্ণয় করা যায় না, বা তরল দ্রাবকের ওজন তুমি যদি নির্ণয় করতে যাও তাহলে সেখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই ল্যাবরেটরিতে আমরা দ্রবণের মাত্রা মোলালিটি এককে প্রকাশ করি না, আমরা সেখানে নরমালিটি বা মোলারিটি একক ব্যবহার করি। বাপি, আচ্ছা মাইক কি অন আছে? এটা অন করে দাও। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ল্যাবরেটরিতে দেখবে তোমরা নরমালিটি আর মোলারিটি ব্যবহার করো, যেমন N/10 অক্সালিক অ্যাসিড, তাই না? সেখানে কি আমরা মোলালিটি ব্যবহার করি? সেখানে আমরা মোলালিটি ব্যবহার করি না। কেন? কারণ মোলালিটি দ্রাবকের ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর যে কোনো দ্রাবক কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকে, এবং তরল দ্রাবকের যদি আমি ওজন নির্ণয় করতে যাই, সেই তরল দ্রাবকের ওজন সহজে নির্ণয় করা যায় না, এবং তরল দ্রাবকের ওজন নির্ণয় করতে গেলে সেখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই ল্যাবরেটরিতে আমরা নরমালিটি এবং মোলারিটি একক ব্যবহার করি, মোলালিটি একক ব্যবহার করি না। ক্লিয়ার?
কারণ তরল দ্রাবকের ওজন যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে সেখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি আছে থাকে। ওকে, ক্লিয়ার? ওকে স্যার, ঠিক আছে, চলো। এরপর যে মাত্রাটা পড়বো সেটা হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন এটা কখন ব্যবহার করা হয়? বিশেষ করে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে। গ্যাস মিশ্রণের ক্ষেত্রে উপাদান গ্যাসের পরিমাণ জানার জন্য আমি মোল ভগ্নাংশ রাশিটি ব্যবহার করি, বা আমরা মোল ভগ্নাংশ এককটি ব্যবহার করি। কি বললাম? কোনো গ্যাস মিশ্রণে উপাদান কোনো গ্যাসের পরিমাণ জানার জন্য আমরা মোল ভগ্নাংশ এককটি কি করি? ব্যবহার করে থাকি। এবার দ্রবণ। দ্রবণ কিন্তু একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণ কি? সমসত্ব মিশ্রণ। এবং দ্রবণ কি দিয়ে তৈরি হয়? দ্রাব প্লাস দ্রাবক দিয়ে তৈরি হয়। অর্থাৎ দ্রবণের মধ্যে কটা উপাদান থাকে? দুটো উপাদান থাকে। তাই আমি লিখছি বাইনারি দ্রবণ। বাইনারি দ্রবণ মানে দ্রবণের দুটি উপাদান, একটা হচ্ছে কি দ্রাব প্লাস আর একটা হচ্ছে কি দ্রাবক। ওকে, তাহলে বাইনারি দ্রবণ মানে দ্রবণের দুটো উপাদান, একটা হচ্ছে দ্রাব, একটা হচ্ছে দ্রাবক। অর্থাৎ একটা বাইনারি দ্রবণে কতটা পরিমাণ দ্রাব আছে বা কতটা পরিমাণ দ্রাবক আছে সেটা আমরা বার করতে পারি মোল ভগ্নাংশ এককের সাহায্যে। আমি ধরে নিই দ্রাবের ওজন W2। আমি ধরে নিই দ্রাবের ওজন W2, মোল সংখ্যা N2, আণবিক ওজন M2। ঠিক একই রকম ভাবে দ্রাবকের ক্ষেত্রে আমি ধরে নিই দ্রাবকের ওজন W1, মোল সংখ্যা N1 এবং আণবিক ওজন হচ্ছে M1। ওকে, এবার যদি আমি দ্রাবের মোল ভগ্নাংশ বার করতে চাই, দ্রাবের মোল ভগ্নাংশ। ওকে, এবার দেখো দ্রবণের মধ্যে কি আছে? দ্রাব আছে, দ্রাবক আছে। তাহলে দ্রবণে মোট মোল সংখ্যা কত হবে? দ্রবণের মোট মোল সংখ্যা, দ্রবণের মোট মোল সংখ্যা হচ্ছে N2 প্লাস N1। N2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, N1 হচ্ছে কি দ্রাবকের মোল সংখ্যা। আর দ্রাবক আর দ্রাব মিলেই তৈরি হচ্ছে কি টোটাল দ্রবণ। আর এটাই হচ্ছে আমাকে কি দ্রবণের মোট মোল সংখ্যা। দ্রবণের মোট মোল সংখ্যা N2 প্লাস N1। এবার দ্রাবের মোল ভগ্নাংশ কি করে বার করব? দ্রাবের মোল ভগ্নাংশ বার করা হবে দ্রাবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রবণের মোট মোল সংখ্যা। দ্রবণের মোট মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা কি? দ্রাবের মোল সংখ্যা হচ্ছে আমার N2। দ্রবণের মোট মোল সংখ্যা কত? এক্ষুনি বার করলাম, N1 প্লাস N2। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কি হবে? N2 ডিভাইড বাই N1 প্লাস N2। এবার আমি যদি দ্রাবকের মোল ভগ্নাংশ বার করতে চাই, আচ্ছা দ্রাবের মোল ভগ্নাংশকে x2 দ্বারা চিহ্নিত করা হয়। দ্রাবের মোল ভগ্নাংশকে x2 দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কি হবে? দ্রাবকের মোল ভগ্নাংশ আমি x1 দিয়ে চিহ্নিত করছি। তাহলে x1 ইজ ইকাল টু কি হবে? দ্রাবকের মোল সংখ্যা সেটা হচ্ছে N1 ডিভাইড বাই মোট মোল সংখ্যা সেটা হচ্ছে কি N1 প্লাস N2। তাহলে x1 ইজ ইকাল টু কি হবে? N1 বাই N1 প্লাস N2। এবার আমি যদি x1 প্লাস x2 করি তাহলে x1 প্লাস x2 করলে হবে N1 বাই N1 প্লাস N2 প্লাস N2 বাই N1 প্লাস N2। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? N1 প্লাস N2, উপরেও কি আসছে N1 প্লাস N2, দুটো কেটে কি হয়ে যাবে 1। তাহলে x1 প্লাস x2 ইজ ইকাল টু আমার কি আসছে? আমার কি আসছে? x1 প্লাস x2 ইজ ইকাল টু আসছে 1। x1 প্লাস x2 ইজ ইকাল টু আমার কি আসছে? 1। ওকে, তাহলে x1 প্লাস x2 ইজ ইকাল টু কি আসছে আমার? 1। এবার যদি মিশ্রণে n সংখ্যক উপাদান থাকে, যদি মিশ্রণে n সংখ্যক উপাদান থাকে তখন কি হবে? তখন x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn ইজ ইকাল টু কত হবে? 1। ওকে, যদি আমার n সংখ্যক উপাদান থাকে তখন প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশের যোগফল কি হবে? 1 হবে। তখন প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশের যোগফল কি হবে? 1 হবে। ওকে, মাইকটা অন করে দাও।
বলো কে কে বুঝতে পারলে আর কে কে পারলে না? স্যার এইটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন। কোনটা? পুরোটা? স্যার পুরোটা শেষেরটা যেটা আছে স্যার এক্সটেন্টটা। আচ্ছা স্যার প্রথম থেকে বলছি। শেষের অংশটা x1 প্লাস x2 টা হ্যাঁ। অংশটা দেখো বাইনারি দ্রবণ শেষের মানে, অংশটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, পুরোটাই বুঝিয়ে দিচ্ছি। বাইনারি দ্রবণ মানে দ্রবণে কটা উপাদান আছে? দুটো উপাদান আছে, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। বাইনারি দ্রবণ মানে দ্রবণের দুটো উপাদান, একটা হচ্ছে দ্রাব একটা হচ্ছে দ্রাবক। দ্রাবের ওজন হচ্ছে W2, দ্রাবের ওজন কি ধরলাম? W2। দ্রাবের মোল সংখ্যা ধরলাম N2, আর M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন। ঠিক একই রকম ভাবে দ্রাবকের ওজন হচ্ছে W1, দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে N1, দ্রাবকের আণবিক ওজন হচ্ছে M1। এবার দ্রবণের মোট মোল সংখ্যা কত হবে? দ্রাবের মোল সংখ্যা প্লাস দ্রাবকের মোল সংখ্যা মানে N1 প্লাস N2। দ্রবণের মোট মোল সংখ্যা কত হবে? N1 প্লাস N2। এবার দ্রাবের মোল ভগ্নাংশ আমরা কি করে বার করছি? দ্রাবের মোল সংখ্যা ডিভাইড বাই কি? মোট মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা কত? N2, আর মোট মোল সংখ্যা কত? N1 প্লাস N2। মোট মোল সংখ্যা কত? N1 প্লাস N2। এবার তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কি হবে? দ্রাবকের মোল ভগ্নাংশ x1 ইজিক্যাল টু কি হবে? N1। N1টা হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, অর্থাৎ N1 প্লাস N1 প্লাস N2। এবার x1 প্লাস x2 করছি, তাহলে x1 প্লাস x2 করো। এখানে লসাগু কি যাবে? N1 প্লাস N2। তাহলে লসাগু যদি N1 প্লাস N2 হয়, তাহলে লবে কি যাবে? N1 প্লাস N2 আসবে, কাটাকাটি হয়ে গেলে কি আসবে? 1 আসবে। এটা সিম্পল যোগ করেছি, তোমরা যোগ করে দেখবে x1 প্লাস x2 ইজিক্যাল টু কি আসবে? 1 আসবে। এবার মিশ্রণে যদি n সংখ্যক উপাদান থাকে, তাহলে এই n সংখ্যক উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি মানে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn ইজিক্যাল টু কি হবে? 1 হবে। ওকে, যদি দ্রবণে n সংখ্যক উপাদান থাকে তাহলে ওদের প্রত্যেকটার মোল ভগ্নাংশের সমষ্টি কি হবে? 1 হবে। ওকে, অন করো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে স্যার। ঠিক আছে সৌরভ কিছু বলবি? হ্যাঁ স্যার ক্লিয়ার। সৌরভ উপাদানের কথা বলা হচ্ছে, এটা কি দ্রাবের উপাদান? হ্যাঁ কোনটা? স্যার ফুল ক্লিয়ার হয়েছে। আচ্ছা 2 দিয়ে যা আছে দ্রাব, 1 দিয়ে যা আছে দ্রাবক। 2 দিয়ে যা আছে দ্রাব, 1 দিয়ে যা আছে দ্রাবক। সেটা কি স্যার দ্রাবের উপাদান তো? হ্যাঁ দ্রাবের উপাদান। 2 দিয়ে যা আছে দ্রাবের উপাদান। আচ্ছা স্যার দ্রবণে দ্রাব ও দ্রাবকের মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা এক হয়, এটা আরেকবার একটু বলবেন? দেখো x1 প্লাস x2 যোগ করো, তাহলে কি আসবে? এটা প্লাস এটা, এটাকে যোগ করো, দেখো সিম্পল 1 আসবে। x1 প্লাস x2 ইজিক্যাল টু দেখো সিম্পল 1 আসছে, এটাকে যোগ করো, যোগ করলেই দেখো 1 আসবে। আর মিশ্রণে যদি n সংখ্যক উপাদান থাকে, তাহলে n সংখ্যক উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি ইজিক্যাল টু কি আসবে? 1 আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? কে কোশ্চেনটা করলে? ক্লিয়ার? কোশ্চেনটা কে করলে? বলছিলাম স্যার একটা কোশ্চেন ছিল। বলো কি আসছে? হ্যালো। হ্যাঁ বলছিলাম স্যার যে যে টপিক গুলো আপনি এখানে পড়াচ্ছেন, তো এগুলো কি আমরা নোটটা পড়লেই হবে না বইটা পড়তেই হবে, সেরকম কিছু আমি আছে কি? যেটুকুনি বলতে পারি, আমি যেভাবে নোট লেখাই সেটুকুনি করে গেলেই হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বই পড়তে বারণ করব না, তোমরা অতি অবশ্যই বই পড়বে, বই পড়া ভালো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার অফ করো। আর স্যার বলছিলাম কি বলছে? আচ্ছা বলো কি বলছো? পার্টটা আরেকবার একটু বলবেন, লাস্টে একদম শেষে, মানে একের নিচে যেটা হচ্ছে n সংখ্যক নাকি একটু বললেন। আচ্ছা যদি n সংখ্যক উপাদান থাকে, তাহলে n সংখ্যক উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি সেটা কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn ইজিক্যাল টু কি হবে? 1 হবে। যদি তোমার n সংখ্যক উপাদান থাকে, তাহলে n সংখ্যক উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি ইজিক্যাল টু কি হবে? 1 হবে। সেটাই আমি লাস্ট লাইনে লিখিয়েছি। ঠিক আছে? ঠিক আছে? আর স্যার বলছিলাম, মানে আপনি আমাদের যে যে টপিক গুলো পড়াচ্ছেন, মানে প্রতিদিন ক্লাসের শেষে ওই টপিক গুলো মানে টপিক ওয়াইজ কোয়েশ্চেন দিয়ে দেবেন তো? হ্যাঁ টপিক ওয়াইজ কোশ্চেন আমি কিছু দেবো, আর আমি তোমাদের সব কোশ্চেন করিয়ে দেবো, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দেবো, তোমাদের প্রিভিয়াস ইয়ার করতে বলবো। ঠিক আছে? যখন যেরকম আসবে তখন সেরকম করিয়ে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। একদম তোমরা ভাবো অফলাইন ব্যাচে পড়ছো, অফলাইন ব্যাচে যেভাবে ফ্যাসিলিটিস পাও সেইভাবে করবে। ক্লিয়ার? অবশ্যই স্যার। ঠিক আছে, মাইকটা অফ করো। এবার হচ্ছে পিপিএম। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে প্রতি 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ। পিপিএম মানে কি বোঝাচ্ছে? প্রতি 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ, সেটাই হচ্ছে আমার পিপিএম একক বোঝাচ্ছে।
পিপিএমটা কোথায় ইউজ করা হয়? যখন দ্রবণে দ্রাবের পরিমাণ অত্যন্ত কম থাকে তখন আমরা পিপিএম এককটা ব্যবহার করি। বিশেষ করে বায়ু দূষণের মাত্রা, জল দূষণের মাত্রা যখন আমরা লিখি তখন দেখবে আমরা পিপিএম এককটা বার করি। অর্থাৎ যখন দ্রবণে দ্রাবের পরিমাণ অত্যন্ত কম থাকে তখন আমরা পিপিএম এককটা ব্যবহার করি। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, মানে প্রতি 10 লক্ষ ভাগে কত ভাগ। দেখো তোমার লেখা আছে কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, মানে মিলিয়ন মানে 10 লক্ষ, কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত আছে, কোন দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত আছে তাকে ওই দ্রবণের বা ওই দ্রাবের কি বলে? পিপিএম বলে। তাহলে কি বললাম? কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত আছে তাকে ওই দ্রবণের পিপিএম বলে। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, মানে কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেটাই হচ্ছে আমাকে পিপিএম এককটি নির্দেশ করে। তাহলে আমি এখানে ফর্মুলা বার করছি পিপিএম W/W পার্সেন্টেজ। কি বোঝাচ্ছে? W। আচ্ছা, পিপিএম W/W পার্সেন্টেজ নয়, এটা পার্সেন্টেজ হয় না। দেখো পিপিএম W/W, উপরের W কি বোঝাচ্ছে? উপরের W বোঝাচ্ছে দ্রাবের ওজন। নিচের W কি বোঝাচ্ছে? নিচের W বোঝাচ্ছে দ্রবণের, নিচের W বোঝাচ্ছে দ্রবণের ওজন। ওকে, আর এটা কি? পিপিএম একক প্রতি 10 লক্ষ ভাগ, তাই কি করছি? ইন্টু 10⁶। এই 10⁶ কেন আসছে? কারণ আমি বার করছি দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কত আছে, প্রতি 10 লক্ষ ভাগে কত আছে, সেই জন্য এখানে কি হচ্ছে? 10⁶ আসছে। তাহলে ডাব্লু বোঝাচ্ছে দ্রাবের ওজন, এই নিচের ডাব্লু বোঝাচ্ছে দ্রবণের ওজন, আর পিপিএমটা কি বোঝাচ্ছে? ইন্টু 10⁶। ওকে, এবার এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? না, এটা উষ্ণতার উপর নির্ভর করে না। উষ্ণতার উপর নির্ভর করে না, এটা উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ এই এককটি ওজনের সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, আগেরটা একটু দেখে নি। আগেরটা কি উষ্ণতার উপর নির্ভর করে? আগেরটাও দেখো উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ আগের এককটি শুধুমাত্র মোল সংখ্যার উপর নির্ভর করছে। আগের মাত্রাটি মোল সংখ্যার উপর নির্ভর করছে, আর মোল উষ্ণতার উপর নির্ভর করে না, তাই এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করে না। অর্থাৎ মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না। এবং শুধু তাই নয়, পিপিএম মানে কি? প্রতি 10 লক্ষ ভাগে কত ভাগ, এবং পিপিএম W/W কি করে? উষ্ণতার উপর নির্ভর করে না। মাইক অন করো। বলো, এটা বুঝতে পারলে? পিপিএম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা সৌরভ, কিছু বলবি? সৌরভ? হ্যাঁ স্যার, সৌরভে বলছে, বুঝতে পেরে গেছি স্যার। আচ্ছা, অয়না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাইক অফ করো। স্যার হ্যাঁ বলো। ফর্মালিটি। হ্যাঁ ফর্মালিটি আসবে, আসবে, সব আসবে, ফর্মালিটি আসবে। স্যার বইয়ে আরেকটা দেওয়া আছে W/V দিয়ে। হ্যাঁ W/V তে বইতে আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা আবার উষ্ণতার উপর নির্ভর করবে। W/V হলে কি হবে? তখন দ্রাবের ওজন বাই নিচে হয়ে যাবে দ্রবণের আয়তন ইন্টু 10⁶। আর যেহেতু V আছে তখন ওই পিপিএম এককটি উষ্ণতার উপর নির্ভর করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো অফ করো। আচ্ছা, এরপর আমরা আসছি ফর্মালিটি। ফর্মালিটি একক। এই ফর্মালিটি একক কখন ব্যবহার করা হয়? দেখো, আয়নীয় যৌগ যেমন NaCl, KCl, তারপরে Na2CO3, আয়নীয় যৌগগুলো কি হয়? জলীয় দ্রবণে 100% আয়নে বিয়োজিত হয়ে যায়। অর্থাৎ আয়নীয় যৌগের জলীয় দ্রবণে আয়ন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। অর্থাৎ আয়নীয় যৌগের জলীয় দ্রবণে একক অণুর কোনো অস্তিত্ব নেই, কারণ আয়নীয় যৌগের জলীয় দ্রবণে শুধুমাত্র আয়ন পাওয়া যায়, অণু পাওয়া যায় না। তাই আয়নীয় যৌগের জলীয় দ্রবণে একক অণুর কোনো অস্তিত্ব নেই। যেহেতু অণু নেই, তাই এদের ক্ষেত্রে আণবিক ওজন বা মোল এই শব্দগুলো কি হয়ে যায়? অর্থহীন হয়ে যায়। অর্থাৎ এদের ক্ষেত্রে আমি আণবিক ওজন, মোল ইত্যাদি কথাগুলি ব্যবহার করতে পারি না।
তাই এই ধরনের দ্রবণের মাত্রা আমি মোলারিটি একক বা মোলালিটি একক বা নরমালিটি এককে প্রকাশ করতে পারি না। তখন আমার এই ধরনের দ্রবণের মাত্রা প্রকাশনের জন্য একটা নতুন ধরনের এককের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি আমার ফর্মালিটি। সেটা কি ফর্মালিটি। ফর্মালিটির একক কি? ফর্মালিটির একক হচ্ছে গ্রাম সংকেত লিটার টু দি পাওয়ার -1। ফর্মালিটিটার একক কি? গ্রাম সংকেত লিটার টু দি পাওয়ার -1। মানে 1 লিটার বা 1000 ml আয়তনের কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে, কোনো দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। অর্থাৎ ফর্মালিটি মাত্রাটি দ্রাবের মোলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, দ্রাবের গ্রাম সংকেতের সঙ্গে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে আণবিক ওজন ব্যবহার করা হয় না, এক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। এবং ফর্মালিটি একক কাজের ক্ষেত্রে ব্যবহার করব, আয়নীয় যৌগের মাত্রা ব্যবহারের জন্য আমরা ফর্মালিটি এককটি ব্যবহার করব। দেখো তাহলে ফর্মালিটি এফ ইজিক্যাল টু কি হবে? এফ ইজিক্যাল টু হবে দ্রাবের গ্রাম সংকেত বাই দ্রবণের আয়তন। আচ্ছা, গ্রাম সংকেত কি? মোল যা গ্রাম সংকেত ঠিক একই জিনিস। মোল যা আর গ্রাম সংকেত একই জিনিস। মোল কি করে বার করি? ওজন বাই আণবিক ওজন। ঠিক একই রকম ভাবে গ্রাম সংকেত ঠিক একই জিনিস। গ্রাম সংকেত কি করে বার করব? গ্রাম সংকেত বার করব ওজন বাই সংকেত ওজন। ওজন বাই সংকেত ওজন। আণবিক ওজনের জায়গায় কি হবে? সংকেত ওজন। সংকেত ওজন কি? আমি লিখলাম NaCl। NaCl একটা আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি ব্যবহার হয় না। কি ব্যবহার হয়? সংকেত ওজন। কি ব্যবহার হয়? সংকেত ওজন। মানে সংকেত থেকে প্রাপ্ত ওজন কি? সংকেত ওজন। তাহলে NaCl এর সংকেত ওজন কি হবে? N এর পারমাণবিক ওজন কত? N এর পারমাণবিক ওজন 23, ক্লোরিনের কত? 35.5, মানে কত আসছে? 58.5। ওকে, তাহলে সংকেত ওজন আর কিছুই নয়, আণবিক ওজনের মতো। মানে আণবিক ওজন যেভাবে বার করে সংকেত ওজন ঠিক সেইভাবে বার করে, কিন্তু আমরা এক্ষেত্রে আণবিক ওজন বলছি না, শুধু মুখে বলছি সংকেত ওজন। এবং সংকেত ওজন এবং আণবিক ওজন আলাদা কিছু জিনিস নয়। যেভাবে আণবিক ওজন বার করে ঠিক সেভাবেই সংকেত ওজন বার করে, কিন্তু আমরা এক্ষেত্রে আণবিক ওজন কথাটা বলতে পারবো না, কারণ একক অণুর কোনো অস্তিত্ব নেই। আমরা সেক্ষেত্রে কি বলবো? সংকেত ওজন। এবার দ্রাবের গ্রাম সংকেত। দ্রাবের গ্রাম সংকেত আমরা কি করে বার করব? দ্রাবের গ্রাম সংকেত আমরা বার করব দ্রাবের ওজন W2 বাই দ্রাবের গ্রাম সংকেত কি করে বার করছি? দ্রাবের ওজন বাই কি? দ্রাবের সংকেত ওজন। দ্রাবের সংকেত ওজনটাকে আমি M2ই ধরে নিচ্ছি। দ্রাবের সংকেত ওজনটাকে আমি M2ই ধরে নিচ্ছি। ইন্টু দ্রবণের আয়তন V, ইন্টু দ্রবণের আয়তন V। ভিটা লিটার এককে থাকবে। এবার ভিটাকে যদি আমি মিলিলিটার এককে প্রকাশ করি তাহলে কি হবে? W2 ওপরে 1000 চলে আসবে, নিচে M2 বাই V মিলিলিটার। ওকে, এটাই আমার হচ্ছে ফর্মালিটির একক। এক্ষেত্রে M2টা আণবিক ওজন নয়, এক্ষেত্রে M2টা সাংকেতিক ওজন বা সংকেত ওজন। এবার এই এককটি কি উষ্ণতার উপর নির্ভর করবে? হ্যাঁ, এই এককটি উষ্ণতার উপর নির্ভর করবে, কারণ এটি দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। আর যেহেতু উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করবে। তাহলে এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করে। এই মাত্রাটি উষ্ণতার উপর নির্ভর করে। মাইক অন করো। সবাই বুঝতে পারলে? আচ্ছা, শুভম মাইতি আগে বলে দিয়েছি, বুঝতে পেরেছি। বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মাইক অফ করছি। ওকে, চলো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। এই খেয়েছে কেন? তাই তো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। তোমার মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু কিছু তো করার নেই, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই। আমার কথাটা মন দিয়ে শোনো। এই ক্লাসটা রেকর্ড হয়ে যাবে, তুমি পরে রেকর্ডেড দেখে নিতে পারবে, যতবার চাইবে ততবার রেকর্ডেড দেখে নিতে পারবে। তো সব চিন্তার কোনো কারণ নেই। ওকে, তোমার নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম হচ্ছে। স্যার একটা কথা ছিল। বলো।
বলছি স্যার মঙ্গলবার তো আপনার দেখলাম 7:30 থেকে 9:30 অব্দি ক্লাস, আবার আমিনুস স্যারের ক্লাস 9টা থেকে, তো আমরা কি করবো এই জায়গাটায়? আচ্ছা মঙ্গলবারটা একটু চেঞ্জ হয়েছে, ওটা চলে আসতো নোটিফিকেশন। মঙ্গলবার আমি 6টা থেকে পড়াবো, সবাই শুনে নাও। মঙ্গলবার 6টা থেকে আমি লাইভ রেকর্ডে লাইভ ক্লাস করাবো, 6টা দিয়ে। স্যার ঠিক আছে স্যার কোথায় পাবো স্যার? হ্যাঁ কি বলছো? নোটটা ওটা অন্য কোনো হলে বুঝতে পারছি না। ওটা সোমবার হলে ভালো। কি বলছে? সোমবার নিলে? সোমবার দিন একটু প্রবলেম আছে বাবা। সোমবার দিন যেহেতু উড়ান ব্যাচ ওই সময় চলবে, তো উড়ান ব্যাচটা চলবে বলে উড়ান ব্যাচের সঙ্গে আমার টাইমিংটা ম্যাচ হয়ে গেছে। তবে উড়ান ব্যাচ শেষ হয়ে গেলে আমার ক্লাসটা সোমবার দিন চলে যাবে। উড়ান শেষ হয়ে গেলেই আমার ক্লাসটা সোমবার দিন চলে যাবে। উড়ান ব্যাচটাই শুধুমাত্র এপ্রিল মাস অবধি হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক তোমাকে প্রতিষ্ঠা করতে দেবে না, জাস্ট সূত্রটা মুখস্থ থাকতে হবে। কি? নর্মালিটি ইজ ইকাল টু n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। নর্মালিটি ইজ ইকাল টু কি? n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। যেখানে n ফ্যাক্টর কি? n ফ্যাক্টর অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, বেসের ক্ষেত্রে, বেস মানে ক্ষারক, বেসের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, বেসের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে যদি আমি ক্যাটায়ন ধরে চলি তাহলে ক্যাটায়নের সংখ্যা ইন্টু ওর চার্জ, আর যদি অ্যানায়ন ধরি তাহলে হবে অ্যানায়নের সংখ্যা ইন্টু ওর চার্জ। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টর হবে ওর ক্ষারগ্রাহিতা, বেসের ক্ষেত্রে হবে অম্লগ্রাহিতা, লবণের ক্ষেত্রে ক্যাটায়ন ধরলে ক্যাটায়নের সংখ্যা ইন্টু চার্জ, অ্যানায়ন ধরলে অ্যানায়নের সংখ্যা ইন্টু চার্জ। তাহলে দেখা যাক, ধরো তোমাকে বলে দিল 0.5 মোলার H2SO4 দ্রবণের নর্মালিটি কত? কি করে বার করবে? আমার ফর্মুলা কি? নর্মালিটি ইন্টু n ফ্যাক্টর ইন্টু m আমার কত বলে দিয়েছে? 0.5। তাহলে n ফ্যাক্টর কত হবে? এবার আমাকে দেখতে হবে H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত। H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত কি করে বার করব? দেখো H2SO4টাকে যদি আমি ভাঙি তাহলে 2H প্লাস SO4 2 মাইনাস আয়ন পাবো। তাহলে আমি কটা H প্লাস পেলাম? দুটো H প্লাস পেলাম, তাই ওর ক্ষারগ্রাহিতা কত হবে? 2। তাহলে আমার n ফ্যাক্টর কত হবে? 2। তাহলে 0.5 ইন্টু 2 মানে কত আসবে? 1 নর্মাল। অ্যান্সার কত আসবে? 1 নর্মাল। তাহলে ক্ষারগ্রাহিতা কি করে বার করলাম? H2SO4 বিয়োজিত হয়ে কি করে? দুটো H প্লাস আয়ন তৈরি করে, তাই H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত? 2। যদি একটা H প্লাস আয়ন তৈরি করতো তাহলে ওর ক্ষারগ্রাহিতা হতো কি? 1। তাহলে নর্মালিটি আমি কি করে বার করলাম? মোলারিটি ইন্টু n ফ্যাক্টর। n ফ্যাক্টর এক্ষেত্রে কি? অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত? 2। তাহলে 0.5 ইন্টু 2 মানে কত হচ্ছে? 1 নর্মাল। মাইক অন করো। ঠিক আছে, ওকে। আরেকবার প্লিজ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এখানে আমি কি বলছি? নর্মালিটি ইজ ইকাল টু n ফ্যাক্টর ইন্টু m। n ফ্যাক্টর কি? অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, বেসের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, লবণের ক্ষেত্রে ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের চার্জ। এবার আমি এখানে দিয়েছি স্যার এমটা কি? কোনটা n? কোনটা? n ফ্যাক্টর ইনটু mটা কি? mটা হচ্ছে মোলারিটি, আর nটা হচ্ছে নরমালিটি। n হচ্ছে নরমালিটি, m হচ্ছে মোলারিটি। ওকে, আমি বার করছি নরমালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? বলছিলাম স্যার লবণের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, লবণের ক্ষেত্রে একটা এরকম এক্সাম্পল দেওয়া যাবে যেরকম অ্যাসিডের ক্ষেত্রে দিলেন? এই তো এক্সাম্পল দিয়েছি। 0.5 মোলার H2SO4 দ্রবণের নরমালিটি কত? দেখো কি করে বার করছি। নরমালিটি আমি কি করে বার করছি? n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। এখানে মোলারিটি দেওয়া আছে 0.5 আর H2SO4 এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2, তাই এক্ষেত্রে n ফ্যাক্টর কত? 2। তাহলে গুণ করলে কত আসছে? 1 নর্মাল। ঠিক আছে, ওকে। স্যার লবণের ক্ষেত্রে দেন একটা। হ্যাঁ
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই বলছে যে এন ফ্যাক্টর যেরকম বার করলেন না, ওরকম আর কি লবণের ক্ষেত্রে একটা বার করে দেখিয়ে দিন, তাহলে একটু আচ্ছা, লবণের ক্ষেত্রে একটা বার করে দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নয়। চলো, ধরো তোমাকে বললো 0.5 মোলার, ধরো তোমাকে বললো CaCl2 দ্রবণের নর্মালিটি কি, তাই তো? তাহলে নর্মালিটি ফর্মুলা কি? N, মোলারিটি কত বলে দিয়েছে? 0.5। এবার আমাকে বার করতে হবে N ফ্যাক্টর। N ফ্যাক্টর কি? আমি যদি ক্যাটায়ন ধরি তাহলে ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা। দেখো CaCl2, CaCl2টাকে ভাঙলে কি হয়? Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে কটা ক্যাটায়ন পেলাম? একটা ক্যাটায়ন পেলাম, তাই 1 ইন্টু ক্যাটায়নের চার্জ কত? 2, তাহলে 1 ইন্টু 2, তাহলে এখানে N ফ্যাক্টর কত আসলো? 2 আসলো, তাহলে 0.5 ইন্টু 2 কত আসবে? 1 নর্মাল। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে, চলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে যেমন এখানে নরমালিটির একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে নরমালিটি বের করতে হবে, এরকম কি কোনো কোয়েশ্চেন আছে যে মোলারিটি বের করতে হবে? মোলারিটি, হ্যাঁ মোলারিটি দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর তোমাকে ধরো এখানে নর্মাল লিখলাম, আমি এখানে নর্মাল লিখলাম আর তোমাকে মোলারিটি বার করতে দিল, তখন ফর্মুলা কি হয়ে যাবে? মোলারিটি ইজ ইকাল টু নর্মালিটি বাই N ফ্যাক্টর, তাই না? যদি আমাকে নর্মালিটি দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাকে মোলারিটি বার করতে হয়, তাহলে কি হবে? নর্মালিটি ডিভাইড বাই কি হয়ে যাবে? N ফ্যাক্টর। ক্লিয়ার? ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে, ওকে স্যার। চলো ইয়ে করো। আচ্ছা, এরপর আমরা পড়বো মোলালিটি, সরি দুটোই, হ্যাঁ ঠিক আছে, মোলারিটি আর মোলালিটির মধ্যে সম্পর্ক। মোলারিটিকে বড় হাতের M দিয়ে চিহ্নিত করা হয় আর মোলালিটিকে স্মল m দ্বারা চিহ্নিত করা হয়। মোলারিটিকে বড় হাতের M দিয়ে চিহ্নিত করি আর মোলালিটিকে স্মল m দ্বারা আমরা চিহ্নিত করি। এদের মধ্যে সম্পর্কটা কি হবে? আচ্ছা একটু দেখে নিই এদের মধ্যে সম্পর্কটা কি হয়। দেখো, সেটা হচ্ছে M, বড় হাতের M বাই 1000 ইন্টু MD ডিভাইড বাই 1000 প্লাস M ইন্টু M ড্যাস্ট। কোনটাকে কি বলে আমরা একটু দেখে নিই। ক্যাপিটাল M মোলারিটি, স্মল m মোলালিটি, ডিটা কি? ডিটা হচ্ছে ডেন্সিটি, কার ডেন্সিটি? ডেন্সিটি অফ সলিউশন, ডেন্সিটি অফ সলিউশন। ওকে, এম ড্যাশটা কি? এম ড্যাশ হচ্ছে আমার আণবিক ওজন, এম ড্যাশ হচ্ছে আমার আণবিক ওজন। কার আণবিক ওজন বলে দেবে? দ্রাবের আণবিক ওজন বলে দেবে, দ্রাবের আণবিক ওজন তোমাকে বলে দেবে। তাহলে এম ইজিক্যাল টু সম্পর্ক কি? 1000 ইন্টু এম ইন্টু ডি ডিভাইড বাই 1000 প্লাস এম ইন্টু এম ড্যাস্ট। এটা তোমাকে প্রতিষ্ঠা করতে দেবে না, জাস্ট এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে রেখে দেবে, নিউমেরিক্যালস করার সময় আমাদের এটা কাজে লাগবে। ক্লিয়ার? হ্যাঁ কাউন্ট করো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার কার ডেন্সিটি? ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি অফ সলিউশন, ডেন্সিটি অফ সলিউশন মানে দ্রবণের ঘনত্ব। আর একটা কথা বলে দিই, তোমাদের কি করবে, দ্রবণের ঘনত্ব না বলে দিয়ে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বলে দেবে। ওকে, আপেক্ষিক গুরুত্ব যা, ঘনত্বও তাই। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা মাইকটা অন করো, এবার আমরা নিউমেরিক্যালস করব, দেখতে লাগো। ওকে। দেখো নিউমেরিক্যালস চলে এসছে। 20% জলীয় কেআই, কেআই মানে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, জলীয় কেআই এর আণবিক ওজন, আপবিক হয়ে গেছে, এটা আণবিক হবে। এর আণবিক ওজন বলে দিয়েছে 166 গ্রাম মোল টু দি পাওয়ার -1, 166 গ্রাম মোল টু দি পাওয়ার -1। এটা কার আণবিক ওজন? কেআই এর আণবিক ওজন বলে দিয়েছে। তাহলে কি বার করতে হবে? দ্রবণের মোলালিটি কত, মোলারিটি কত, মোল ভগ্নাংশ কত গণনা করো, এবং সঙ্গে সঙ্গে কি বলেছে দেওয়া আছে কেআই দ্রবণের ঘনত্ব কত, 1.202 গ্রাম মোল টু দি পাওয়ার -1। চলো অঙ্কটা করে নিই।
দেখো আমার কি কি বলে দেওয়া আছে, ফার্স্টে আমরা দেখি আমাদের কি কি বলে দেওয়া আছে অ্যান্সার। প্রথমে আমাকে বলে দিয়েছে 20% W/W, 20% W/W মানে 20% মানে 20/100, 20% মানে 20/100, যেখানে ওপরের 20টা কাকে বোঝাচ্ছে, দ্রাবের ওজন, নিচের 100টা কাকে বোঝাচ্ছে, দ্রবণের ওজন। তার মানে সোজা কথায় 20% W/W KI দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম KI মানে হচ্ছে দ্রবীভূত আছে। ওকে, তাহলে 20% W/W KI কি বোঝাচ্ছে, 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম KI কি আছে, দ্রবীভূত আছে। তাহলে এক্ষেত্রে 100 গ্রাম মানে হচ্ছে দ্রবণের ওজন, তাহলে আমার দ্রবণের ওজন কত, 100 গ্রাম। দ্রাবের ওজন যেটাকে আমি ধরছি W2 কত বলে দিয়েছে, 20 গ্রাম। এবার তাহলে আমাকে বার করতে হবে এখান থেকে দ্রাবকের ওজন, সেটা হচ্ছে কি W1। দ্রাবকের ওজন কি করে বার করব, দ্রাবকের ওজন বার করব দ্রবণের ওজন মাইনাস দ্রাবের ওজন, কারণ দ্রাব প্লাস দ্রাবক মিলে তৈরি হয় দ্রবণ, দ্রাব প্লাস দ্রাবক মিলে তৈরি হয় দ্রবণ। তাহলে আমার এখানে দ্রবণের ওজন জানা আছে, দ্রাবের ওজন জানা আছে, সেখান থেকে দ্রাবকের ওজন কি করে বার করব, দ্রবণের ওজন মাইনাস দ্রাবের ওজন করলে কত আসে, 80 গ্রাম, করলে কত আসে, 80 গ্রাম। এবার হচ্ছে দ্রাবের আণবিক ওজন, দ্রাব মানে KI, দ্রাবের আণবিক ওজন হচ্ছে M2, কত বলে দিয়েছে আমার, 166 গ্রাম মোল টু দি পাওয়ার -1। ওকে, এই জিনিসগুলো আমার কি আছে, জানা আছে। এখান থেকে আমি বার করব মোলালিটি, ফার্স্টে বার করব মোলালিটি, যেটা হচ্ছে ছোট হাতে M। মোলালিটি হচ্ছে আমার ছোট হাতে M। ফর্মুলা কি, ফর্মুলা আমি আগেই বার করে দিয়েছি, সেটা হচ্ছে কি W2 × 1000 ডিভাইড বাই M2 ইন্টু কি W1। দেখো ফর্মুলাটা আমরা কোথায় বার করেছি, দেখো দেখো আমরা এখানে ফর্মুলাটা বার করেছি, মোলালিটি। দেখি কি হয়ে গেল, কি হয়ে গেল গো, আচ্ছা দেখো আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, কি হয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি, যা হোক চলে এসছে। দেখো দেখো মোলালিটি মানে কি, আমার ফর্মুলা কি, W2 × 1000 ডিভাইড বাই M2 × W1। দেখো এখানে W2 কত, দেখো W2 হচ্ছে 20 ইন্টু কি হবে 1000। ওকে, M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন, M2 কত, এই যে M2 হচ্ছে 166। ওকে, W1 হচ্ছে দ্রাবকের ওজন কত, 80 গ্রাম। বার করো কত আসে, তোমরা একটু বার করে দেখো, আমিও একটু হিসাব করে দেখি কত আসে এটা। 20 × 1000 ডিভাইড বাই 166 80 কত আসে দেখো, একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো কত আসে। চলো ক্যালকুলেটর ইউজ করে দেখি, 20 × 1000 ইজ ইকাল টু ভাগ 166 ভাগ 80। ইয়েস, চলে এসছে। দেখো তোমাদের বাড়িতে ক্যালকুলেশন করবে, এসে যাবে 1.5 মোলাল, বা এটাকে এইভাবেও এককে লিখতে পারো 1.5 মোল পার কেজি।
ওকে, মোলালিটি কত বেরোলো 1.5, বা আমরা বলতে পারি 1.5 মোল পার কেজি। এইভাবে কি বার করা হয়, মোলালিটি বার করা হয়। মাইকটা অন করো। কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা শেখ জাহিদ একদম ঠিক এসছে, 1.5। ঠিক আছে। আচ্ছা সৌরভ কিছু বলবি? কিন্তু ওখানে ঠিক আছে, বুঝতে পেরে গেছি স্যার। ঠিক আছে, তাহলে মাইকটা অফ করো। এরপর আমরা বার করব মোলারিটি। আমরা মোলালিটি বার করলাম, মোলারিটি বার করব। দেখো মোলারিটি কি করে বার করি, দেখো মোলারিটি বার করতে গেলে আমাকে দ্রবণের ঘনত্বটাকে ইউজ করতে হবে, দ্রবণের ঘনত্বটাকে ইউজ করতে হবে। দেখো এখানে আমাকে দ্রবণের ঘনত্ব কত বলে দিয়েছে, 1.202 গ্রাম পার মোল লিখেছে, এটা গ্রাম পার মোল হবে না, গ্রাম মিলিলিটার টু দি পাওয়ার -1। ওকে, দ্রবণের ঘনত্ব কত, 1.202 মিলিলিটার টু দি পাওয়ার -1। দেখো আমরা বার করে নিচ্ছি। তাহলে আমাদের কি এসছে, দ্রবণের ঘনত্ব, দ্রবণের ঘনত্ব D = 1.202 গ্রাম মিলিলিটার টু দি পাওয়ার -1। ওকে, আমরা দ্রবণের ওজন কত জানি, আমরা দ্রবণের ওজন জানি 100 গ্রাম। দ্রবণের ওজন কত, 100 গ্রাম। এখান থেকে আমরা বার করব দ্রবণের আয়তন। কি বার করব, দ্রবণের আয়তন। ওকে, কি করে বার করব, D = m/v। তাহলে V = m/d। m/d মানে হচ্ছে m/d মানে হচ্ছে 100/1.202। তাহলে দ্রবণের আয়তন কি করে বার করব, দ্রবণের ওজন বাই দ্রবণের ঘনত্ব করলেই আমার কি হয়ে যাবে, এর আয়তন বেরিয়ে যাবে। আয়তনটাকে আমি কি করলাম, মিলিলিটার এককে রাখলাম, আয়তনটাকে আমি মিলিলিটার এককে রাখলাম। এবার আমরা দেখি দ্রাবের ওজন কি ছিল, আমরা দ্রাবের ওজন W2 ছিল 20 গ্রাম। তোমরা দেখে নাও দ্রাবের ওজন ছিল কত, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দ্রাবের ওজন W2 = কি ছিল, 20 গ্রাম। আচ্ছা, এবার হচ্ছে দ্রাবের আণবিক ওজন, দ্রাবের আণবিক ওজন সেটা হচ্ছে M2। M2 কত ছিল, 166 দেওয়া ছিল, 166 গ্রাম মোল টু দি পাওয়ার -1। ওকে, এবার আমি বার করব মোলালিটি। কি বার করব, সরি মোলালিটি নয়, মোলারিটি। এবার আমি বার করব মোলারিটি। মোলারিটি কি করে বার করে, মোলারিটির ফর্মুলা কি আমি আগেই বার করে দিয়েছি, সেটা হচ্ছে W2 × 1000 / M2 ইন্টু কি V। ভিটা মিলিলিটার এককে থাকে, ভিটা হচ্ছে মিলিলিটার এককে থাকে। W2 কি, W2 হচ্ছে দ্রাবের ওজন 20 গ্রাম ইন্টু কত, 1000 হলো। M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন, কত দেওয়া আছে, 166। V দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত করেছি, 100/1.202, অর্থাৎ গুণ হয়ে যাবে 1.202। তাহলে এটাকে হিসাব করো, এটাকে হিসাব করো, হিসাব করলে তোমার আসবে 1.45 মোলার বা 1.45 মোল পার লিটার। অর্থাৎ এটাকে হিসাব করো, আসবে 1.45 মোলার বা 1.45 মোল পার লিটার। ক্লিয়ার? মাইক অন করো। সবাই বুঝেছিস? ঠিক আছে। মোলাল স্যার, মোলাল না কি বললেন? মোলার, মোলার বড় হাতের এমটাকে বলা হয় মোলার। 1.45 মোলার বা 1.45 মোল পার লিটার। ক্লিয়ার? স্যার আমার 1.448। ওই তো 1.448 মানেই তো 1.45। আচ্ছা ঠিক আছে, ইয়ে করে দাও স্যার। বলো 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 বলো। 1.45 ওটা কি স্যার মোলাল বলতে হবে? হ্যাঁ মোলার, মোলার মানে হচ্ছে ক্যাপিটাল এম, বা বলতে পারো 1.45 মোল পার লিটার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার আমরা বার করব মোল ভগ্নাংশ। কি বার করব, মোল ভগ্নাংশ। দেখো আমাদের কি চেয়েছে, এই দেখো থার্ড চেয়েছে মোল ভগ্নাংশ গণনা করো। তাহলে চলো আমরা একটু মোল ভগ্নাংশ গণনা করে নিই। আচ্ছা, মোল ভগ্নাংশ আমরা গণনা করব। ওকে, কার মোল ভগ্নাংশ গণনা করব, KI এর মোল ভগ্নাংশ, মানে দ্রাবের, দ্রাবের মোল ভগ্নাংশ আমরা গণনা করব। দ্রাবের মোল ভগ্নাংশকে x2 দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে x2 = কি,
n2 বাই n1 প্লাস n2। এটা আমরা শিখেছি n2 বাই n1 প্লাস n2, আমরা আজকেরই ফর্মুলা পেয়েছি। n2 মানে কি? n2 মানে হচ্ছে w2 বাই m2, n2 মানে হচ্ছে w2 বাই m2, মানে মোল মানে কি? ওজন বাই আণবিক ওজন, তাই w2 বাই m2। n1 কি হবে? w1 বাই m1, আর n2 কি হবে? w2 বাই m2। ওকে, এবার w2 হচ্ছে দ্রাবের ওজন। দেখো দ্রাবের ওজন ছিল 20, আর দ্রাবের আণবিক ওজন ছিল 166। ঠিক একই রকম ভাবে w1 হচ্ছে আমার, চলো দেখে নিই w1টা। দেখো w1 মানে হচ্ছে দ্রাবকের ওজন। দ্রাবকের ওজন কত ছিল? 80 গ্রাম। দ্রাবকের ওজন কত ছিল? 80 গ্রাম। দ্রাবকটা এখানে কি দেখো বলে দেওয়া আছে? জলীয় কেআই। জলীয় কেআই মানে এখানে দ্রাবকটা হচ্ছে আমার জল। দ্রাবকটা কি আমার? জল। চলো নেক্সট। তাহলে দ্রাবকের ওজন হচ্ছে 20 গ্রাম, আর জলের আণবিক ওজন কত? জলের আণবিক ওজন 18 প্লাস তোমার হবে 20 বাই 166। করে বলো কত আসবে? করে একটু বলো কত আসবে? করে বলো। আচ্ছা আমিও করে দেখি কত আসছে। তাহলে 20 ভাগ 166, আচ্ছা 0.12। তাহলে ওপরে আসছে 0.12, নিচে আসছে 5.5 প্লাস নিচে আসবে 0.12। চলো দেখে নিচ্ছি। .12 প্লাস 5.55 স্কেলটা হচ্ছে 5.67। আচ্ছা 5.67, তাহলে 0.12 ভাগ 5.67, আচ্ছা কত এসছে? 0.02। দেখো সবার আসবে মোল ভগ্নাংশ 0.02। মাইক অন করো। সবার এসছে 0.02, বুঝতে পারলে? স্যার ওই 18টা কি বলেন? যে 20 বাই 18 হচ্ছে জলের আণবিক ওজন। 18 হচ্ছে জলের আণবিক ওজন। জল এক্ষেত্রে দ্রাবক, কারণ দেখো কেআই এর জলীয় দ্রবণ। ঠিক আছে, কেআই এর জলীয় দ্রবণ। কেআই জলীয় দ্রবণ মানে কেআইটা দ্রাব আর জল হচ্ছে দ্রাবক। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এই গেল আমার তিনটে। আমি মোলালিটি বের করলাম, মোলারিটি বের করলাম, এবং আমি মোল ভগ্নাংশ বের করলাম। এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমি এনসিইআরটি থেকে নিয়েছি, এবং এনসিইআরটির অঙ্ক তোমাদের এইচএসে তুলে দেয়। এনসিইআরটির অঙ্ক তোমাদের এইচএসে একদম তুলে দেয়। এবছরও দিয়েছে। এবছরে যে অঙ্কটা আমি করিয়ে দিয়েছি এনসিইআরটি থেকে, এবং ডিটো সেই অঙ্ক এইচএসে এসছে। ঠিক আছে স্যার বলো। স্যার যখন নোটসগুলো স্যার আপলোড করা হবে তখন স্যার যেগুলি ভিভিআই সেগুলি স্যার একটু যদি লিখে দেওয়া হয় তাহলে স্যার ভালো হবে। যেহেতু এখন স্যার আমি নোটসটা করছি না, পরে করবো, তাহলে স্যার এটা মনে থাকবে। আচ্ছা ইম্পর্টেন্ট বলে দেবো। আচ্ছা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, মানে স্যার যখন স্যার নোটস দেওয়া হবে, আপলোড করা হবে অ্যাপে। আচ্ছা নোটসের কথা বলে দিই। দেখো এটা তো পিপিটি দেওয়া হবে, ঠিক আছে? এই পিপিটিটাই তোমরা নোটের আকারে লিখে নেবে খাতায়। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার ওটাই বলছি। তো স্যার এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি স্যার যেগুলো স্যার ইম্পর্টেন্ট থাকবে সেগুলো যদি স্যার নোটসের আকারে যখন লেখা হবে তখন স্যার যদি ওখানটা দেওয়া থাকে ভিভিআই এমনি যদি লেখা দেওয়া থাকে তাহলে স্যার মনে থাকবে ওটা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে মনে রাখবো এই কথাটা। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমি দুটো অঙ্ক তোমাদের দেবো করতে, ঠিক আছে? দুটো অঙ্ক তোমরা বাড়িতে ট্রাই করো। আমি একটু অঙ্কটা দিচ্ছি তোমাদের, আমার কাছে লেখা আছে। দুটো অঙ্ক তোমাদের আমি দিচ্ছি, তোমরা একটু বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, 2.5 কেজি 0.25 মোলাল ইউরিয়ার এর আণবিক ওজন m = 60। ইউরিয়ার জলীয় দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম ইউরিয়ার প্রয়োজন? কত গ্রাম ইউরিয়ার প্রয়োজন বার করে দেখবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, মোটামুটি দেখবে আমার যতদূর মনে পড়ছে 36.09 গ্রাম আসবে। ওকে, অ্যান্সারটা 36.09 গ্রাম আসবে। পরের কোশ্চেন
H2SO4 এর জলীয় দ্রবণে জলের মোল ভগ্নাংশ হচ্ছে 0.6 হলে দ্রবণের মোলালিটি কত? ওকে, এর ঠিক অ্যান্সারটা আমার মনে নেই, তোমরা একটু বার করে দেখো। হ্যাঁ, এর অ্যান্সারটা আমার ঠিক মনে নেই। ঠিক আছে, মাইকটা অন করে দাও। এই দুটো কোশ্চেন তোমরা একটু করে নেবে বাড়িতে, ঠিক আছে? প্র্যাকটিস করবে এই দুটো কোশ্চেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের এই অবধি থাকলো। শর্ট নোট আকারে লিখলে হবে স্যার? হ্যাঁ, নোটটা কি হুবহু লিখতে হবে না হ্যাঁ, শর্ট নোট হুবহু আকারে? টুকবে, আমি যা করিয়েছি হুবহু টুকবে। স্যার বলছিলাম ক্লাসটা কবে বললেন? মঙ্গলবারে? ক্লাসটা মানে কিসের? হ্যাঁ, মঙ্গলবার দিন 6টা থেকে। এর পরের ক্লাস মঙ্গলবার দিন 6টা থেকে তোমাদের নোটিফিকেশন যাবে। 6টা থেকে স্যার একটু অসুবিধা আছে, টিউশন আছে, অঙ্ক টিউশন। আর রেকর্ডেড ভিডিও স্যার 6টা থেকে টিউশন আছে। আচ্ছা, শুনে নাও, তোমরা রেকর্ডেড পেয়ে যাবে, এটা চিন্তার কোনো কারণ নেই, রেকর্ডেড পেয়ে যাবে। ওটাই তো। ঠিক আছে, এই অনলাইনে পড়ার একটা সুবিধা, তুমি মিস করলেও মিস করবে না, তার কারণ তোমাদেরকে আমরা মিস করতে দেবো না, আমাদের রেকর্ডেড ভিডিও চলে যাবে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওগুলো কি হ্যাঁ বলো। রেকর্ডেড ভিডিওগুলো কি অ্যাপে থাকবে? হ্যাঁ, অ্যাপে থাকবে, যখন তুমি চাইবে তখনই দেখে নিতে পারবে। এটাই তো অনলাইনের সুবিধা। যে অফলাইনে কি হয়, আমি একবার বোঝাবো, তুমি একবারই পড়বে, ঠিক আছে? আর কোনোদিন তুমি এটা শুনতে পারবে না বা জানতে পারবে না যতক্ষণ না তুমি স্যারকে জিজ্ঞেস করছো। আর এখানে কি হবে, তুমি যতবার চাইবে ততবার ভিডিও দেখতে পাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে রেকর্ডের কোনো সমস্যা মনে হলে? না, কিচ্ছু সমস্যা হবে না, কিচ্ছু সমস্যা হবে না, আমার উপর বিশ্বাস রাখো, আমি খুব ধরে ধরে বোঝাই। তোমরা আজকে সব পড়া বুঝতে পেরেছো? লাইভ ক্লাস করলে ব্যাকলগ হয় না? তাহলে স্যার সোমবারে ক্লাসটা হবে না? হ্যাঁ, ব্যাকলগ একটু হয়ে যাবে, কি করবে, পরেরটা এটা থাকবে না। একটা মাস তোমাদের ওই মঙ্গলবার থাকবে, 1 মাস পর দিয়ে মঙ্গলবার আর থাকবে না, ঠিক আছে? তখন সোমবার চলে যাবে। স্যার সোমবারে তো ক্লাস হবে না? না, এই সোমবার ক্লাস হবে না, সোমবার উড়ান ব্যাচের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। মঙ্গলবার দিন হবে, তোমাদের নোটিফিকেশন চলে যাবে মঙ্গলবার দিন 6টা দিয়ে। শুধু একটা মাস একটু কষ্ট করতে হবে বাবা, তারপর থেকে সোমবার দিন চলে যাবে, একটা মাস। পরিবর্তে অন্য কোনো দিন হবে না? হ্যাঁ, ক্লাস হবে না? গুড ইভিনিং স্যার। স্যার কি ক্লাস শেষ? কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। তো ভালো আছিস তো? কেমন আছেন? স্যার আমি আগের দিন ক্লাস করিয়েছিলাম, আশা করি সবাই দেখে নিয়েছিস যারা লাইভ করতে পারিসনি। আর আজকেও 9টায় কিন্তু লাইভে আসছি, সুতরাং তোরা সবাই থাকিস আজকে রাত্রে 9টার লাইভে, ঠিক আছে? আজকে রাত 9টায় আমার কিন্তু লাইভ ক্লাস থাকছে, তোরা সবাই থাকিস। আর আগের দিনের ক্লাসটা যারা দেখিসনি এই সময় দেখে নে, তার কারণ আগের দিনের ক্লাস না দেখলে আজকে কিছু বুঝতে পারবি না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, যা পারিসনি আমি ক্লাসে বলবো, 9টা থেকে বলবো, অসুবিধা নেই। আর স্যারের ক্লাস কেমন লাগলো তোদের সবার? হ্যাঁ স্যার, ভালো লেগেছে তো? ঠিক আছে, তোরা সবাই একটু বলিস বন্ধু বান্ধবদের যে আমরা যেটা করছি সেটা যদি সবাই পারচেস করে বা সবাই যদি ক্ষমতা থাকে, তারা যদি এই অন্তত এই টাকাটা দিয়ে পারচেস করতে পারে, তাহলে অনেক বেশি বেনিফিটেড হবে। তার কারণ ক্লাসগুলো কিন্তু অনেক ওয়েল অর্গানাইজড ওয়েতে করা হচ্ছে। সুতরাং তোরা একটু বলিস সবাইকে, বন্ধু বান্ধবদের, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা একটু দেখো, সবাইকে বলো। আর তোমাদের যদি ক্লাসটাকে আচ্ছা ক্লাস যদি ভালো লাগে তাহলে ব্যাচটা কিনে নিও, ঠিক আছে? আর তোমরা তো ব্যাচ কিনে নিয়েছো, যারা কেনেনি তাদের কিনতে বলো ব্যাচটা, ঠিক আছে? হ্যাঁ, মঙ্গলবার দিন 6টা থেকে, ঠিক আছে? তাহলে আজকের টাটা, বাই বাই। আজকের টাটা, বাই বাই। স্যার শেষবার একবার